মমতা ব্যানার্জিতে কোনো হিসেব নিকেশি নাই। উনি আমাদের সোসাইটি দখল করার জন্যে মানে গেটে তালা লাগানো, আমাকে শুনতে মারধর করেছে। পার্টি থেকে প্রথমে বামফ্রন্টের লোকেরা, পরে তৃণমূলেরা বাধা না দিতেন, তাহলে ওখানে আমার একটা মেডিকেল কলেজে থাকতো। আমার যে একটু সুনাম হয়েছে তার জন্য কিন্তু আমার থেকে বেশি কন্ট্রিবিউশন অন্যান্য লোক একটু সৎভাবে কাজ করলে সাধারণ মানুষ কি করে তাকে দেবতার পর্যায়ে নিয়ে যায়। কোথাও কি আপনার আক্ষেপ হয় যে আপনি পুলিশ কমিশনার হতে পারলেন না? আমিও বিয়ে করছিলাম না, আমার মা বারবার বলাতে আমি বলছিলাম যে আমি কোনো লেখাপড়া জানা মেয়ে যদি পাই তবেই বিয়ে করবো। তো আমি কাগজে 4টে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। এখন সে বলে যে স্যার আপনাকে হত্যা করার জন্য বিহারের গলগলিয়ায় একটা মিটিং হয়েছে, তাতে কাকে সুপারিশ দেবে, সেসব কত টাকা দেবে সব ঠিক আছে, আপনাকে স্যার খুন করে দেবে। নিরপেক্ষ শব্দটা আজকাল কি বড্ড ভারী হয়ে যাচ্ছে? এই ধরুন পক্ষপাত দুষ্ট যে সমাজ এখন চলছে, বা অধিকাংশ মানুষের পক্ষপাতিত্বের দিকে যে চলে যাওয়া বা স্রোত নামা, সেখানে কেউ কেউ বিরলও হন। সেই বিরল মানুষজন যখন আপনাদের সামনে আসেন তখন বোধহয় একটা দৃষ্টান্ত তৈরি করেন। আজ যিনি আমার সঙ্গে আছেন তাকে এই বিরল বন্ধনীর মধ্যেই নিশ্চিতভাবে রাখতে হবে। বরাবর তিনি নিরপেক্ষ থেকেছেন, বরাবর তিনি সাহসী থেকেছেন, বরাবর তিনি সরকার যেই থাকুন না কেন তার ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। তিনি আর কেউ নন, প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম স্যার। স্যার, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমি অভিষেক সেনগুপ্ত। স্যার, আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, মানে যেটা খুব ইন্টারেস্টিং পার্ট আর কি, আমাদের কারোর না কারোর জন্ম, গ্রাম, মফস্বল এই সমস্ত জায়গায়। আপনি বসন্তপুরে জন্মেছিলেন, ডোমকলের একটা ছোট্ট গ্রাম। আপনি সেই গ্রাম থেকে, অনেকেই তো শহরের দিকে চলে আসেন যখন তারা সাফল্য পান, তারা অতীত ভুলে যান। আপনি না ভুলে গিয়ে কি করে বসন্তপুরকে ভারতবর্ষের অন্যতম মডেল গ্রামে তৈরি করলেন? এই চ্যালেঞ্জটা কীরকমভাবে নিলেন আপনি? দেখুন, দুটো কারণ বলা যায়। একটা, আমি মনে করতাম যে আমি যেখানে জন্মেছি, যেখানে কাজ করছি, সেই জায়গাটাকে খুব বেশি না হলেও আগের থেকে একটু ভালো করে যাব। আচ্ছা। একটা। দ্বিতীয়, দেখুন, আমি প্রাইমারি স্কুলে অমরেন্দ্রনাথ পাল বলে একজন শিক্ষকের অধীনে পড়াশোনা করতাম। তো তিনি শনিবার দিন এমনি সাধারণত ক্লাস, ওই ভূগোল কি অঙ্ক, বাংলা এরকম পড়াতেন না। সেদিন তিনি বলতেন সাপ্তাহিক আসর, শনিবারের আসর। সেখানে কেউ গান জানলে সে গান গেয়ে শোনাবে, কেউ নাচ জানলে সে নাচ করে দেখাবে, এরকম। কেউ যদি কৌতুক করতে জানে সে কৌতুক করে দেখাবে। তো আমি তো নাচ গান জানতাম না, তো আমিও পার্টিসিপেট করব, সেটা কীভাবে করব? তো আমাকে আমার মাস্টারমশাই বললেন যে তুই বক্তৃতা করবি। আচ্ছা। তো কী নিয়ে বক্তৃতা করব? তো প্রথম উনি বললেন যে তুই বিদ্যাসাগরের সম্পর্কে পরের সপ্তাহে বলবি। তা বললেন যে স্যার, আমি বর্ণপরিচয়ের বইটার নামে ওনার একটা নাম লেখা আছে, এইটুকু ছাড়া তো বিদ্যাসাগর সম্পর্কে কিছু জানি না। তাহলে বলছে তো জানারও কথা নয়, তো যাতে জানতে। তখন আপনি কোন ক্লাসে পড়েন? একদম ক্লাস 1-এ। আচ্ছা আচ্ছা, মাত্র 6 বছর বয়স তখন তাহলে আপনার? হ্যাঁ। আচ্ছা। তো উনি তখন একটা বই দিলেন আমাকে বিদ্যাসাগরের উপর লেখা, এবং সেগুলো পুরো বই পড়তে হবে না, উনি আমাকে একটু দাগ দিয়ে দিয়ে দিলেন যে এই জায়গাগুলো পড়বি, যে কোথায় জন্মেছিলেন, কোথায় পড়াশোনা করেছিলেন, কী চাকরি করেছিলেন, উনি কোন স্কুল কলেজ কী করেছেন, এইসব। তো আমার প্রথম বক্তৃতা বিদ্যাসাগরকে নিয়ে। তো ওই বিদ্যাসাগরের উপর বই পড়তে গিয়ে আমার যে একটা মনে হয়েছিল যে বিদ্যাসাগর খুব ধনীর ছেলে ছিলেন না, কিন্তু তিনি পড়াশোনা করে নিজে কাজ জোগাড় করে স্কুল কলেজ স্থাপন করতে পেরেছিলেন। তো আমিও চেষ্টা করলে এটা করতে পারবো। তো এই যে চেষ্টা করা, তো ধরুন আমি যখন কলেজে পড়ি, আমার গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না, আমাকে অন্য গ্রামের প্রাইমারি স্কুলে গিয়ে পড়াশোনা। মানে সেটা কত দূরে? 25-30 কিলোমিটার দূর নাকি? না না না, সেরকম নয়। সেরকম হতে পারত, কিন্তু যেটা হলো, আমাদের যে পাশের গ্রামের লোকেরা সে বছরই তাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল স্থাপন করলেন। আচ্ছা।
কিন্তু স্কুলের রিকগনিশন নিতে গেলে মিনিমাম কিছু ছাত্রের দরকার হয়। তো সেই গ্রামে ততগুলো ছাত্র হচ্ছিল না। তো সেই গ্রামের যিনি মোড়ল, তিনি আমাদের গ্রামের মোড়লের কাছে আসলেন যে আমাদের কিছু ছাত্র জোগাড় করে দেয়। আচ্ছা। তো আমাদের গ্রামের মোড়ল অনেকে ডাকলেন, তো আমার বাবাকেও ডেকেছিল। তো আমার বাবা তাতে রাজি হলেন, অন্য কারণ ছিল, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তো সেই মোড়লের ছেলে আমাকে এবং আরও কয়েকজনকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করালেন। তো সেটা আমাদের গ্রামের পূর্ব দিকে যে গ্রাম ছিল ভাতশালা বলে, সেই গ্রামে স্কুল হয়েছে। সেটা আমার বাড়ি থেকে এই 2 কিলোমিটার দূরে। তো সেখানে এই 5 বছরের ছেলের পক্ষে সেটাও খুব কাছে ছিল না, আমাদেরকে যেতে হতো। তো পরবর্তীকালে আমি যখন কলেজে ভর্তি হলাম, হাই স্কুলটা তাও ডোমকলে ছিল, হেঁটে যাওয়া যেত। কলেজে হেঁটে যাওয়া যাচ্ছে না, আমাকে সকালে উঠে দৌড়তে দৌড়তে এসে বাস ধরতে হচ্ছে, বাস ধরে বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে আবার দৌড়তে দৌড়তে যেতে হচ্ছে। এতে সব ক্লাস আমি করতে পারছি না, কলেজে পৌঁছানোর আগে 2-1 ক্লাস হয়ে যাচ্ছে। আবার ক্লাস শেষ করে বাস ধরে এসে ডোমকলে নেবে, বাসের ভাড়ার জন্য একটু প্রাইভেট পড়ে আমি যখন বাড়িতে আসছি তখন 12টা হয়ে যাচ্ছে না। আচ্ছা। তো ফলে আমার পড়াশোনা হচ্ছে না। তখন আমার মনে হয়েছিল যে দূরে স্কুল বা কলেজ থাকলে ধনী লোকদের পক্ষে ছেলে মেয়েকে পড়ানো সম্ভব, বিদেশেও পাঠানো সম্ভব তাদের পক্ষে। কিন্তু বাড়ির কাছে স্কুল কলেজ না থাকলে গরিব মানুষের ছেলে মেয়েদের পড়াশোনা করা সম্ভব নয়। আচ্ছা। তো এই উদ্দেশ্য থেকেই যে বাড়ির কাছে স্কুল করতে হবে, আমি যখন কলেজে পড়ি তখন গ্রামের লোকদের নিয়ে একটা মিটিং করেছিলাম বেশ, যে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল করতে হবে। গ্রামের সব লোক তাতে রাজি ছিলেন, কিন্তু তখন আমি একজন ছাত্র, কেউ আমাকে টাকা দিতে রাজি হয়নি, আর আমারও টাকা ছিল না, আমি স্কুল করতে পারিনি। আচ্ছা। পরবর্তীকালে আমি তো চাকরিতে এলাম, তো আমার তখন বেতন পাচ্ছি, আমার কাছে কিছু টাকা আছে, আর আমি স্কুল জীবন থেকে লিখতাম, আমার কয়েকটা বই ছাপা হয়েছে, সেই রয়্যালটির টাকাগুলো বা সাহিত্যে যে আমি পুরস্কার পেয়েছিলাম সেই টাকা আমি নিজে খরচ করিনি। আচ্ছা। যেমন আমার প্রথম সাহিত্য পুরস্কার, আনন্দ পুরস্কার, সেই টাকাটা আমি পুরোপুরি গ্রামের প্রাইমারি স্কুল করার জন্য দিয়ে দিয়েছিলাম। আমার তখন 1,50,000 টাকা রয়্যালটি জমা হয়েছিল, সে টাকাটাও আমি আচ্ছা একটা সোসাইটি তৈরি করে তাদের হাতে দিয়েছিলাম গ্রামে প্রাইমারি স্কুল করার জন্য। আচ্ছা। তো এর ফলে আমার গ্রামে 95 সালে প্রথম প্রাইমারি স্কুল হয়। আমার সে ভাতশালা প্রাইমারি স্কুলের যে মাস্টারমশাই অমরেন্দ্রনাথ পালকে দিয়ে আমি প্রাইমারি স্কুলের উদ্বোধন করি। আচ্ছা। তারপরে ওখানে জেনারেল কলেজ হয়েছে, সায়েন্স আর্ট কমার্সের, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। বিএড স্কুল করেছেন ওখানে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক নিয়ে শুরু হয়েছিল, পরে এমটেক চালু হয়েছে। আপনি যে বিএড কলেজ বলছেন সেখানে পরে এমএড চালু হয়েছে। প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ আছে, পলিটেকনিক আছে, একটা স্কুল অফ ল্যাঙ্গুয়েজ আছে, একটা ক্যারিয়ার গাইডেন্স সার্কেল আছে। তো এইরকমভাবে ওখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একটা হাব গড়ে উঠেছে। ওখানে আমরা একটা ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজের জন্য জমি নিয়ে রেখেছি। আচ্ছা। তো আমার ওই গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান করার এগুলো হচ্ছে কারণ। যেমন আমাদের যে স্কুল কলেজগুলো আছে তার জন্য 13টা হোস্টেল আছে। আচ্ছা। এই 13টা হোস্টেলের মধ্যে একটা হোস্টেল বিদ্যাসাগর হল। আচ্ছা। এদের মধ্যে একটা হল গান্ধী হল। আচ্ছা, এইরকম। আচ্ছা স্যার, আমরা জানি ডোমকলে বাম আমলে আনিসুর রহমান প্রচুর কাজ করেছেন, একটা বিষয় বলা হয়, কিন্তু কখনো সেভাবে বসন্তপুরের নাম উঠে আসে না। ডোমকলে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে ফেললেন বসন্তপুরকে, যেখানে মানুষ, মুর্শিদাবাদের প্রচুর ছাত্রছাত্রী যেখানে পড়াশোনা করতে যায়, যারা নিজের কেরিয়ার তৈরি করতে পারে। এই যে এটা যখন হয় না, মানে কোথাও কি আপনার একটা যন্ত্রণা আছে বা কোথাও কি একটা খারাপ লাগা আছে? আমার খারাপ লাগা নেই, আমার ভালো লাগা আছে। ধরুন আমার যে স্কুলটা আমি করেছিলাম 2003 সালে, সেই স্কুলের একজন ছাত্রী এবার মাধ্যমিকে স্টেটে 9th হয়েছে। আচ্ছা। গতবার একজন ছাত্র হায়ার সেকেন্ডারি 3rd সেমিস্টারে 6th হয়েছে। আচ্ছা। তো আপনি বুঝতে পারছেন যে আমাদের স্কুল থেকে যারা পাস করে ওখান থেকে একটা ছেলে এবার আইআইটিতে 7004 র্যাঙ্ক করেছে।
আচ্ছা। তো আমাদের যে স্কুলটা আছে, ধরুন আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকে এখনও এরকম র্যাঙ্ক কেউ করেনি, কিন্তু সেখানে সরকারি থেকে বেতন পাওয়া শিক্ষকরা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকেন, কিন্তু আমাদের স্কুলে আমরা খুব বেশি বেতন দিতে পারি না। ছাত্রছাত্রীদের কাছ থেকে যা নেই সেই বেতনই দিতে হয়, সেটা ওইসব সরকারি সাহায্য পেয়ে স্কুলে যত বেতন দেয় তত হতে পারে না। এখন মুশকিল হচ্ছে যে আপনি বললেন সিপিএমের আমলে সিপিএমের পার্টি থেকে আমার কাছে অ্যাপ্রোচ করা হয় যে দেখো তুমি এরকম স্কুল কলেজ করছো, এগুলো নিয়ে আলোচনা হয়, তা আমরা তো শাসন ক্ষমতায় আছি, আমরা কিছু বলতে পারি না, তুমি আমাদের একজন কাউকে নাও। আমার যে ওখানে সোসাইটি করেছি এবং তাতে যারা ম্যানেজিং কমিটি, তাতে সিপিএমের লোকও আছে, কিন্তু তারা গ্রামের লোক। আচ্ছা। সেখানে কংগ্রেসের লোকও আছে, তারা গ্রামের লোক। তো তখন আমি ওই গ্রামের লোকদের সঙ্গে কথা বলি, তো একমাত্র যিনি সিপিএম করেন তিনি ছাড়া আর কেউ রাজি হন না এরকম নিতে। ফলে আমরা ওই যে পার্টি যেরকম প্রস্তাব দিয়েছিল সে প্রস্তাবে আমরা রাজি হই না। ফলে সোসাইটির উপর বিভিন্ন সময় আক্রমণ হয়েছে, এ নিয়ে কেসও হয়েছে এবং অপপ্রচার প্রচুর হয়েছে। যেমন আপনি যার নাম বলছেন, তিনি একসময় বলতেন যে আমার নাম করে যে তো বিজনেস করছেন, তা সেগুলো শুনে আমার খারাপ প্রতিক্রিয়া হয়েছিল। তো একদিন যার সামনে বলেছিল তাকে নিয়ে আমার তার কাছে সোজাসুজি চলে যায়, আনিসুর রহমানের কাছে। হ্যাঁ। আচ্ছা। চলে গিয়ে বলি যে দেখুন আপনি তো মাদ্রাসার হলো মাস্টার ছিলেন, তো আপনার তো বিজনেসের সংজ্ঞা জানার কথা, বলুন বিজনেস সংজ্ঞাটা কি। কিছু বলছেন না। তা আমি বলছি এই জন্য যে আপনি বলছেন আমি বিজনেস করছি, তো বিজনেসের সংজ্ঞাটা বলুন। তখন তো কিছু বলছেন না। তা আমি বললাম যে দেখুন আমি MBA করেছি, ফলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করাতে বিজনেসের সংজ্ঞা আমি ভালো করে পড়েছি। বিজনেসের অন্যতম শর্ত হচ্ছে যে প্রফিটের ভাগ হতে হবে। তা আপনি দেখান যে আমার যে সোসাইটি আছে তার থেকে আমি কোনোদিন 1 পয়সা প্রফিট নিয়েছি বা আমাদের অন্য কোনো লোক নিয়েছি, দেখাতে পারবেন না, তাহলে আপনি বিজনেস বলছেন কেন? আমি বললাম যে আপনার ছেলে আলামিন মিশনে ভর্তি করেছেন, আপনি কেন করেছেন আমি জানি, যে তারা আপনি মন্ত্রী বলে আপনার ছেলেকে বিনা পয়সায় পড়াবে, কিন্তু আলামিন মিশনের কোনো স্বীকৃতি নাই স্কুলে। আপনি রাজ্যের মন্ত্রী, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে 18 নম্বর ধারা 5 নম্বর উপধারা স্বীকৃতি না নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালালে সাজা হবে। তো আপনি যাদের সাজা হবে তাদের ওখানে ছেলেকে রেখে পড়াচ্ছেন, আর আমাকে বলছেন আমি বিজনেস করছি, উদ্দেশ্যটা কী আপনার? কিছু বলতে পারেনি, ফলে এটা ছড়িয়ে পড়ে। তো এটা তখন বন্ধ হয়নি, চলেছে। পরবর্তীকালে আমাদের যে আপনি বিএড কলেজ বলছেন, আমাদের জেলায় একমাত্র ওখানেই এমএড পড়ানো হয়, আর কোনো সরকারি সাহায্য পায় যে স্কুল আছে। আমি যখন পড়তাম তখন ঠিক আছে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ বহরমপুরে, সেখানেও কিন্তু এমএড এখনও পড়ানো হয় না, পরে পড়ানো হলো আলাদা। আচ্ছা। তো ওনার মেয়েকে উনি এমএড পড়াতে চাইছিলেন, অন্য কোথাও ভর্তি করেন না, আমাদের ওখানে ভর্তি করানোর জন্য অন্য যারা লোক আছে তাদেরকে ধরেছিলেন, অর্থাৎ পার্টির লোকও আছে। তো তারা সাহস করে ভর্তি করাতে পারেননি। ওনার বলেছেন যে উনি যদি বলেন তাহলে আমরা ভর্তি করে নেব। তো উনি একদিন আমাকে ফোন করলেন, মানে খুব খারাপও লাগে। তো দেখলাম যে আমার এলাকার লোক MLA মন্ত্রী আছে, ওনার মেয়েকে ভর্তি করার জন্য বলছে। আমি আমার লোকদেরকে বললাম যে ভর্তি করা, ম্যানেজমেন্ট কোটায় যেরকমভাবে ভর্তি হওয়ার কথা থাকে, তা আমি বললাম যে দরকার নেই, ওনার কাছ থেকে যেটা একদম ফিজ অন্য সকলের কাছ থেকে নেবেন তার বেশি নেবে না। আমাদের কাছ থেকে উনি এমএড পাস করেছেন। তো উনি যখন এমএড পড়তে আসছেন তখন অন্য ছেলেমেয়েরা ওনাকে তো এসব কথা বলতেন। তো তাতে যদি ওনাদের কোনো জ্ঞান না ফেরে তাহলে আমার কিছু করার নেই। আর মমতা ব্যানার্জিতে কোনো হিসেব নিকেশি নাই। উনি আমাদের ওই সোসাইটি দখল করার জন্যে মানে গেটে তালা লাগানো, আমাকে শুদ্ধ মারধর করেছে তৃণমূলের লোকেরা ওই সোসাইটি দখল করার জন্য। আচ্ছা। কিন্তু এলাকার লোক চায়নি যে সোসাইটিটা ওদের দখলে চলে যাক, কারণ তারা এটুকু বুঝেছিল যে গেলে ওরা বিক্রি করে সব শেষ করে দেবে। এই যে আমার গ্রামের একটা মেয়ে আজকে স্টেটে 9th হচ্ছে, আমার গ্রামের একটা ছেলে, এটা কিন্তু বাইরের কেউ না,
আমাদের গ্রামেরই, এবং তারা আমাদের ওখানে নার্সারি থেকে পড়ছে, মানে ক্লাস 1-এর আগে থেকে। আচ্ছা। তো আমাদের যে গ্রামে প্রাইমারি স্কুল ছিল না, সেখান থেকে পড়ে স্টেটে স্ট্যান্ড করতে পারছে। তো এই যে এটা আমার ভালো লাগা আছে। ওই যারা অন্য কি করে বেড়াচ্ছে, দুর্নাম করে বেড়াচ্ছে, তারা আমার এটাকে রদ করতে পারবে। স্যার, আপনার এই যে বসন্তপুরকে একটা এডুকেশন হাব করে তোলা, এইটা তো ব্যাপারটা তো এরকম নয় যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, দেখলেন যে এতগুলো স্কুল কলেজ গজিয়ে গেছে। ব্যাপারটা তো এরকম নয় না। এটা তো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং ছিল। টাকা রোজগার করার মানে এটার জন্য অনুদান নিজের পকেট থেকে আপনি টাকা দিয়েছেন, পাশাপাশি আরও বিভিন্ন মানুষজনকে নিশ্চয়ই জড়ো করে তাদেরও সাহায্য আপনি নিয়েছেন। কোথাও কি স্যার এমন পরিস্থিতি কখনো তৈরি হয়েছিল যে একটা সময় আপনার মনে হচ্ছিল এটা বোধহয় আপনার যে স্বপ্নটা বোধহয় পূরণই হবে না? মানে আমার কখনো মনে হয়নি। মানুষের যদি প্রতিজ্ঞাটা শক্ত থাকে, আচ্ছা, আর আপনি যদি সৎ পথে থাকেন, আপনার বাধা বিঘ্ন আসবে, আপনাকে আটকে রাখতে পারবে। এটা আমি এখনও বিশ্বাস করি। হ্যাঁ, অনেক আমার যদি পার্টি থেকে প্রথমে বামপন্থের লোকেরা, পরে তৃণমূলেরা বাধা না দিতেন, তাহলে ওখানে আমার একটা মেডিকেল কলেজ এখন থাকতো, ওখানে আমার একটা ইউনিভার্সিটি এতদিন হয়ে যেত। সেগুলো হতে পারেনি, কিন্তু কিছু করতে দেবে না, এটা সম্ভব হয়। স্যার, আপনি তো ডিসিডিডি লালবাজার, আপনি গোয়েন্দা প্রধান, আপনার মানে রাজ্যের অন্যতম ভারী বেশ কিছু পদ আপনার নামের সঙ্গে জুড়ে থেকেছে। আপনি তা সত্ত্বেও সাহিত্য চর্চায় এলেন কেন? মানে আমি এই কারণে আপনার কাছে জানতে চাইছি, দেখুন, শিক্ষিত মানুষ, যাদের মনন আছে, যাদের সংস্কৃতি আছে, যাদের গভীরতা আছে, তারা সাহিত্যের দিকে একসময় যান। আপনার নিশ্চিতভাবেই সেটা রয়েছে। তা সত্ত্বেও এই সাহিত্য চর্চা, মানে আপনি একটা অত্যন্ত কাঠখোট্টা কাজ, অত্যন্ত মানে আমরা জানি পুলিশ মানে কি, খুন জখমের সঙ্গে জড়িত, সারাক্ষণ তদন্ত, এই ওই সেই, তার মধ্যে থেকে আপনি সাহিত্য চর্চা করলেন, এবং আপনার গবেষণার বিষয়টা কিন্তু স্যার খুব ইন্টারেস্টিং বিষয়। দেখুন, আপনাদের কতগুলো ভুল ধারণা আছে। পুলিশের লোকরা কি মানুষ না? অবশ্যই। প্রথম কথা একটা, আর দ্বিতীয়ত একজন সৎ লোক, তিনি পুলিশে গেলেও সৎ থাকবেন, ডাক্তার হলেও সৎ হবে, ইঞ্জিনিয়ার হলেও সৎ হবে। অসৎ লোক হলে পুলিশে গেলেও ঘুষ খাবেন, ইঞ্জিনিয়ার হলেও কমিশন খাবেন, ডাক্তার হলেও নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিয়ে প্র্যাকটিস করবেন। অতএব মানুষ একজনকে সৎ থাকতে হবে, এটা হলো একটা দিক। আমি এখানে একটা কথা বলে রাখি যে আমার যে একটু সুনাম হয়েছে, তার জন্য কিন্তু আমার থেকে বেশি কন্ট্রিবিউশন অন্যান্য লোকদের, কারণ সব লোকেরই সৎ হওয়া উচিত। আচ্ছা, সব লোক যদি সৎ হতো তাহলে আমার সুনাম হতো না। অন্য লোকগুলো প্রায় অসৎ, সেই জন্যে সৎ হিসেবে মানুষ আমাকে দেখায়। আচ্ছা, তো এই যে আমার একটা পরিচিতি পেয়েছি, এটা যে অন্য লোকদের ভূমিকা আমার থেকে বেশি, এক নম্বর। আচ্ছা, আর দ্বিতীয়টা সাহিত্য। সাহিত্য বলুন, শিল্প বলুন, ছবি আঁকা হোক বা গান করা বলুন, ক্রিয়েটিভ যে যা যা আছে, হ্যাঁ, এইগুলো কারা করতে পারে আপনি কখনো ভেবেছেন কি? ভেবেছেন? আমি আপনাকে বলছি, আপনি মিলিয়ে নেবেন। ধরুন একটা ফুল ফুটে আছে, তার থেকে সুগন্ধ আসছে, কি একটা আকাশে চাঁদ উঠেছে, খুব ভালো লাগছে। ধরুন কেউ আঘাত দিল আপনাকে, আমাকে, তো এগুলোতে রবীন্দ্রনাথের একটা কথা আছে, দেখবেন, জন্মেছিল মন নিয়ে সূক্ষ্ম তারে বাঁধা। আচ্ছা, তো যাদের মনটায় সূক্ষ্ম তারে বাঁধা থাকে, আপনারা কোথাও ধরুন অন্য যন্ত্র বাজানো হচ্ছে, তবলা বাজানো হচ্ছে, কি হারমোনিয়াম বাজানো হচ্ছে, কি সানাই বাজানো হচ্ছে, সেখানে সেতার যদি বাঁধা থাকে, দেখবেন যে সেখানে অনুরণন হয়। তো তেমনি যাদের মনটা সূক্ষ্ম তারে বাঁধা, তাদের মনে এই ফুলের সৌন্দর্য দেখে, চাঁদের সৌন্দর্য দেখে, বা আঘাত পেয়ে বা আনন্দ পেয়ে একটা অনুরণনের সৃষ্টি হয়। আচ্ছা, এই অনুরণনটা যখন প্রচণ্ড তীব্র হয়, খুব বেশি ভাবার সময় নেই, অথচ প্রকাশ করতে হবে, তখন মানুষ কবিতা লেখে। এখানে সুর দিলে সেটা গান হয়। নজরুলের একটা লাইন আছে, দেখবেন, যে নারীর বিরহে নর পেল কবি প্রাণ, সব কথা তার
কবিতা হইল, শব্দ হইল গান। তো যাদের মনটা স্পর্শকাতর তারা সেটা প্রকাশ কেউ কবিতা লিখে করেন, কেউ ছবি এঁকে করেন, কেউ গানে সুর দিয়ে করেন, কেউ গান গেয়ে করেন, কেউ আমার মতো লিখে করেন। তো আমি এই লেখাটা প্রাইমারি স্কুল থেকে শুরু করেছিলাম এবং হাই স্কুলে যখন আমি পড়ি তখন আমি স্কুল ম্যাগাজিনের এডিটর ছিলাম, আমার লেখা ছাপা হয়েছে। আমি যখন কলেজে পড়ি আমার কবিতা কলকাতার কাগজে ছাপা হয়েছে। এরকম আমার একটা অতীত ছিল। এর ফলে কিছুদিন এই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যখন তৈরি হচ্ছে, খুব বেশি লেখালেখি করতে পারিনি কারণ পড়াশোনা করছিলাম। তারপরে যেই আবার আমি চাকরি পেয়ে গেলাম, তখন এই চাকরি করার পর যে নিজের একটু সময়, আমি তখন মদ খাই না, বারে যাই না, আমি অন্যভাবে সময় নষ্ট করি না। কখনো একটু সময় পেলে পড়ি, আর একটু সময় পেলে লিখি। তো শিলিগুড়িতে যখন আমি ছিলাম সেখানকার স্থানীয় একটা বিচিত্র বিশ্ব বলে একটা কাগজ ছিল। আচ্ছা। তো সেই কাগজে আমার একটা গল্প প্রথম ছাপা হয়। এটা কোন সাল? শিলিগুড়িতে আমি ছিলাম 85-86 দিকে। আচ্ছা, আপনি তো একটু লম্বা সময় ছিলেন শিলিগুড়িতে? না, মাত্র 13 মাস ছিলাম। আচ্ছা। শিলিগুড়িতে আমার এত নাম হয়েছিল যে লোকে ভাবে আমি অনেক দিন ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি এক বছর 1 মাস ছিলাম মাত্র। আচ্ছা। কিন্তু শিলিগুড়ি আমার সার্ভিস লাইফের ক্লাইম্যাক্স। মানে একদম লোক একটু সৎভাবে কাজ করলে সাধারণ মানুষ কী করে তাকে দেবতার পর্যায়ে নিয়ে যায়, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারেন। সেটা আমি শিলিগুড়িতে প্রথম বুঝতে পেরেছিলাম। আচ্ছা। তো ওই শিলিগুড়িতে যখন আমি ছিলাম তখন আমার এত সুখ্যাতি হয়েছিল যে এখানকার অনেক কাগজে, যেমন বর্তমানে আমাকে নিয়ে 4 দিনের একটা ধারাবাহিক হয়েছিল। আচ্ছা। যেমন আজকাল সম্প্রতি মারা গেলেন ভদ্রলোক সাংবাদিক জ্যোতির্ময় দত্ত। আচ্ছা। তিনি এবং শিলিগুড়ির যে প্রতিনিধি ছিল তারা গিয়ে আমার উপরে, তো আমি আজকালে চাকরি করেছি। করেছেন তো? হ্যাঁ, লম্বা সময় চাকরি করেছি, 11 বছর চাকরি করেছি। অশোক দাশগুপ্ত সপ্তাহান্তে একটা রঙিন পেজ করতো কোনো একজন ব্যক্তিকে, তো ওরা আমার উপর এরকম একটা পেজ করে। তো সেই যে পেজ, আপনি তো নবজাগরণের সঙ্গেও জড়িয়েছিলেন। হ্যাঁ, তো সেই পেজে ওই যে শিলিগুড়ির কাগজে যে লেখাটা ছাপা হয়েছিল ওদের সৌজন্যে সে লেখাটাও তারা ছাপেন। আচ্ছা, পুনর্মুদ্রিত হয়? পুনর্মুদ্রিত হয়। আচ্ছা। যখন পুনর্মুদ্রিত হয় ওই গল্প নিয়ে প্রচুর চিঠি আসতে শুরু করে, যারা পাঠক তারা আর গল্প চায়। আচ্ছা। তখন আজকাল আমার কাছ থেকে গল্প চাইতে শুরু করে, হ্যাঁ, এবং আমি তখন আজকালের নিয়মিত লেখক হয়ে যাই। আচ্ছা। তো এরকম করে চলছিল। তারপরে তো জানেন আমি যখন ডিসিডিডি স্পেশাল, সেই সময় বেশ আনন্দবাজার গ্রুপ আমাকে আমার বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক গ্রন্থের জন্য আনন্দ পুরস্কার দেয়। তার আগে পর্যন্ত নিজেকে আমি সাহিত্যিক বললে আমি আপত্তি করতাম। আমার পুরস্কার মনে আছে, আমি কলকাতা এয়ারপোর্টে অ্যাডিশনাল এসপি ছিলাম। এলাহাবাদ থেকে একটা বাংলা পত্রিকা বেরোতো, তারা আমাকে সাহিত্যিক হিসেবে উল্লেখ করেছিল। তো তাদের প্রতিনিধিকে ফোন করে বলেছিলাম যে এটা করবেন না, আমি তখন একটু লিখি। কিন্তু আমাকে সাহিত্যিক বললে যারা সত্যিকার সাহিত্যিক তাদের অপমান করা হবে। তো তার কদিন পরেই আমি আনন্দ পুরস্কার কাগজে বেরিয়েছে। তখন তো আর আপনার সাহিত্যিক বলাতে আর কোনো আপত্তি থাকার কোনো জায়গাই নেই। তিনি বলছেন যে এবার কি বলবেন। আমি বললাম এবার তো আমার কিছু বলার না, সাহিত্য পুরস্কার দিয়ে দিয়েছে তখন। একেবারেই তাই, এখন তো আর কিছু করার নেই আপনার। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে মানে সাহিত্যিক হিসেবে আমার পরিচয় হলো। আনন্দ পুরস্কার দেওয়ার পর ভাগলপুরের শরৎ সেন্টিনেট কমিটি আমাকে শরৎ পুরস্কার দেয়। দিল্লির নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন আমাকে সুশীলা দেবী স্মৃতি পুরস্কার দেয়। প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড়ের যে ইস্টার্ন রিজিয়ন, ওরা আমাকে পুরস্কার দেয়। মিত্র ঘোষ ওরা যে পুরস্কার দেয় ওরাও দেয়। এইভাবে অনেকগুলো পুরস্কার আমি পেয়ে যাই একটার পর একটা। তো স্বাভাবিকভাবে যে আমি লিখি, আমি সাহিত্যিক, সেই ব্যাপারটা প্রচারিত হয়ে যায়। স্যার, আপনার গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে একটা মেঠো ব্যাপার আছে। আপনি আমি খুব যৎসামান্য আপনার লেখা পড়েছি, মানে আমি বলবো না যে আমি খুব বিরাট পড়েছি, কিন্তু আমি যতটুকু পড়েছি তাতে আমি দেখেছি যে আপনার মধ্যে একটা মেঠো গন্ধ আছে। মানে আপনি আপনার এই যে বসন্তপুর, সেটাও আপনার লেখায় ফিরে ফিরে এসছে। সেখানে স্কুল কলেজ তৈরির যে পরিশ্রম বা লড়াই, সেটা ফিরে এসছে।
অনেক বিষয় ফিরে এসেছে, আপনার অনেক ব্যক্তিগত বিষয়ও ফিরে এসেছে, মানে সেখানে তার রিফ্লেকশন দেখা গিয়েছে। তো স্যার, আপনি যখন কোনো গল্প লেখেন তখন কি আপনি ডেফিনেটলি যে কোনো লেখকের লেখায় তার একটা রিফ্লেকশন থাকে, একটা প্রতিফলন দেখা যায়। আপনি আপনার জীবন থেকে বেরিয়ে এসে কখনো লিখেছেন মানে ডেফিনেটলি লিখেছেন, মানে সেই লেখাগুলোর স্বাদ আপনার কাছে কীরকম? বা আপনাকে যদি আপনার লেখা একটা উপন্যাস বা একটা গল্পের কথা বলতে বলি, তাহলে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? দেখুন, আপনি কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছেন যে আপনার 7টা ছেলে আছে, কোন ছেলেটা আপনার ভালো। তো এটা তার পক্ষে বলা যতটা শক্ত, আমার পক্ষে কোনো একটা লেখাকে বলা শক্ত, কারণ এক একটা লেখা এক এক দিক দিয়ে বিবেচনা করা। যেমন ধরুন, আমার প্রথম যে আনন্দ পুরস্কার পেলাম, সেই বইয়ের ভূমিকাতে আমি লিখেছি যে আমি যেখানে জন্ম নিয়েছিলাম সেখানে হিন্দু মুসলমানদের মধ্যে আমি কোনো বিরোধ দেখিনি। তো আমার আনন্দ কাকা বা গোপাল দাদুর ছেলে এখন আমাকে ফোন করে, আচ্ছা, ওইটা লেখাটা পড়ে তারা খুব প্রভাবিত হয়েছে। আচ্ছা, বর্ধমানে আমি চাকরি করতে গিয়ে ওখানে আছে। আচ্ছা, তারা আমার বাবার ক্ষতি করবে এটা আমাদের চিন্তার মধ্যে ছিল না। আবার আনন্দ কাকা বা গোপাল দাদুর আমার বাবা ক্ষতি করবে এটা আমার চিন্তার মধ্যেই ছিল না। আমি জানি আমার বাবা কোনো বিপদে পড়লে গোপাল দাদু বাবাকে বাঁচাবে, আনন্দ কাকা বাবাকে বাঁচাবে, আর তারাও কোনো বিপদে পড়লে আমার বাবা তাদেরকে বাঁচাবে। তারপরে আমি যখন স্কুলের উপরের ক্লাসের দিকে তো বটে, কলেজে আসলাম, দেখলাম যে গ্রামে লেখাপড়া না জানা লোকরা যে সাম্প্রদায়িকতার আক্রান্ত নয়, এই শহরের উচ্চশিক্ষিত লোকেরা তার দ্বারা আক্রান্ত, এবং তারা এতটাই আক্রান্ত যে দেশটা ভাগ করে নিতে হয়েছে। এটা কেন? তো এইটা নিয়ে আমি অনেক দিন ধরে পড়াশোনা করি। আমি তো বললাম যে আমার পিএইচডি কাজের জন্য বাংলাদেশেও গিয়েছিলাম। তো তখন সেখানে এসব বিষয়ের উপর যেসব বই আছে ঢাকা থেকে আমি কিনে নিয়ে আসি। কলকাতার বই তো আগে থেকে আমার কাছে ছিল, সেগুলো পড়ি। আর যারা এই ব্যাপারে কিছু উত্তর দিতে পারে প্রশ্নের, সকলে তো উত্তর দিতে চান, অনেকে সামর্থ্য নাই, আর অনেকে সামর্থ্য থাকলে উত্তর দিতে চান না, আপনি দেখবেন। তো আমি অনেকের সঙ্গে কথাও বলতে শুরু করি। তো এরকম করে পড়াশোনা করতে, কথা বলতে গিয়ে তখনও আমি কম্পিউটারে লিখতে শুরু করিনি। আর বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক হাতে লেখা দেখবেন, ম্যানুস্ক্রিপ্ট এখন আছে। আচ্ছা। তো আমার মনে একটা ধারণা হলো যে কেন, তখন আমার মনে হলো যে এই বিষয়টা আমি অন্যদেরকে জানাতে পারি, আমি তাদেরকে জানাবো, এই আগ্রহ নিয়ে আমার বাংলা হিন্দু মুসলমান সম্পর্ক আমি লিখি। আচ্ছা। আমার অধিকাংশ বই কিন্তু এরকমভাবে লেখা। যেমন আমার একটা বই ইসলাম 9/11 এবং গ্লোবাল টেরোরিজম বলে, ইংরেজিতে লেখা, দিল্লির ভিভা থেকে বেরিয়েছিল। এবার আমি আবার ছাপতে দিয়েছি। এটা হোয়াই আর মোর মুসলিম বিকামিং টেরোরিস্ট এই নামে লিখেছিলাম আমি, এবং এবার এই নামেই বেরোবে। আচ্ছা। তো আপনারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কথা শুনেছেন যে সব মুসলমান টেরোরিস্ট না হলে অধিকাংশ টেরোরিস্ট মুসলমান, শুনেছেন। আবার আমি ইতিহাস পড়তে গিয়েও দেখেছি এক আইরিশ রিপাবলিকান আর্মির এবং এলটিটি এরকম দু একটা বাদ দিলে সত্যি অধিকাংশ টেরোরিস্ট অর্গানাইজেশন। এবং যখন ইসরায়েল হয়নি, প্যালেস্টাইন ছিল, তখন কিছু যে ইহুদি গ্রুপ ছিল যাদেরকে টেরোরিস্ট তখন বলা হতো, ইরগুন বা স্টার গ্যাগ, এদেরকে এখন ইসরায়েল হওয়ার পর তাদেরকে কিন্তু টেরোরিস্ট বলা হয় না। তো এই ব্যাপারগুলো জানার পর আমি এটা নিয়ে পড়াশোনা শুরু করি, এবং আমার এই বইটা লেখা হলে দিল্লি থেকে, ভিভা থেকে বেরোই, ইসলাম 9/11 অ্যান্ড গ্লোবাল টেরোরিজমেই নাম দিই। এটা ভারতের বাইরেও বিক্রি হয়েছে এরকম করে। তো এখানে আমি এই ব্যাপারটা যে কেন অনেক বেশি সংখ্যক মুসলমান টেররিস্ট হয়ে যাচ্ছে, এটা আমি ওখানে ব্যাখ্যা দিয়েছি। তো এইরকম আমার প্রতিটা বই যে কোনো একটা সমস্যা কী করে সমাধান হবে সেইটা দেখাতে গিয়ে আমি লিখেছি, এবং সেরকম নাম দিয়েছি। আপনি ধরুন, আপনি উপন্যাসের কথা বলছিলেন, বকুল উপন্যাস আমার লেখার দিক থেকে দ্বিতীয়, প্রকাশের দিক থেকে প্রথম।
আচ্ছা। এবং বকুল উপন্যাস প্রথম আমার বই, যে বইটা ব্ল্যাকে বিক্রি হয়েছে। পরবর্তীকালে আরও অনেক বই বিক্রি হয়েছে এবং অনেক দিন ধরে বকুল বেস্ট সেলার ছিল, এত বিক্রি হতো, রেল স্টেশনে বিক্রি হতো, এরকম হয়ে গেছিল। তো বকুলটা কী ছিল দেখুন, শিলিগুড়িতে আমার পোস্টিংয়ের কথা আপনি বললেন, 11 মাস, এই 13 মাস। সেখানে রাজনৈতিক নেতাদের সঙ্গে স্মাগলারদের, ব্ল্যাক মার্কেটিয়ারদের এবং সাধারণ অপরাধীদের যে গ্যাং ছিল, যারা আমাকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করেছিল, মিটিংও করেছিল, সুপারি দিয়েছিল, তাদের এই রাজনীতিবিদদের সঙ্গে যে যোগাযোগ, এগুলো আমাকে খুব আহত করে। আমি আগে জানতাম না। আচ্ছা। প্রথম আমি এটা বুঝি। আমার বোলপুরে আলাদা অভিজ্ঞতা আছে, সে দরকার হলে পরে বলবো। তো আমি এই কথাটা তখন সরকারি চাকরি করি, আমি লিখতে পারছি না প্রবন্ধকারে, যেমন বাংলা হিন্দু সম্পর্ক লিখেছি, বা ওই যে হোয়াই আর মোর মুসলিমস বিকামিং টেররিস্ট লিখেছি। ওখানে আমার সার্ভিস রুলে কোথাও আটকাচ্ছে না, কিন্তু এটা লিখতে গেলে আমার সার্ভিস রুলে আটকাচ্ছে। আমি লিখছি। তখন আমি কি করলাম, আমি এটা উপন্যাস আকারে লিখলাম। শিলিগুড়ির জায়গায় আমি বৈকুণ্ঠপুর নাম দিলাম। এরকমভাবে যে ধরুন, হোম সেক্রেটারি তখন ছিলেন কৃষ্ণমূর্তি, আমি তাকে কৃষ্ণমাচারি লিখলাম। আচ্ছা। আচ্ছা, ধরুন হান্ডা সাহেব তখন আমার বস ছিলেন উপরে IPS অফিসার, তার নামটাও আমি পরিবর্তন করলাম। এইভাবে ওখানে যারা চরিত্র ছিল তাদের নামগুলো আমি সব পরিবর্তন করলাম। আপনি এটা বুঝতে পারবেন যে কী ছিল, লোকে এটা বুঝতে পারছিল। টাইমস অফ ইন্ডিয়ার মুম্বাই এডিশনের যে এই বকুল নিয়ে যে খবর করেছিল, তাতে ওদের টাইটেল ছিল বেঙ্গল IPS অফিসার মাস্ক রিয়ালিটি উইথ ফিকশন। আচ্ছা। মাস্ক রিয়ালিটি উইথ ফিকশন। তো এটা একদম এর থেকে ভালো টাইটেল আমার ওই বই নিয়ে আমি দেখিনি। আচ্ছা। যে বাংলার IPS অফিসার মানে কল্পনা দিয়ে রিয়েলিটিকে চাপা দিতে চেয়েছেন। তো এটা আমি তো বললাম যে একদম কাগজে বেরোতে লাগলো। সাংবাদিকরা এসে চিফ সেক্রেটারির কাছে চলে গেলেন। তো চিফ সেক্রেটারি আমাকে, আমি যে সময়কার কথা লিখেছি তিনি হোম সেক্রেটারি ছিলেন। আচ্ছা। ওনাকে আমি খুব সৎ অফিসার ভাবতাম। তো দু একটা ঘটনায়, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সিনক্লেয়ার বলে দিল্লি শিলিগুড়িতে একটা হোটেল আছে, তো সেই হোটেলে উনি ছিলেন। সেই হোটেল থেকে যখন কলকাতায় ফিরছেন, ট্রেনে ফিরবেন, তো তৎকালীন তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এবং DIG, তারা মদের কিছু ক্রেট ওনার গাড়িতে তুলে দিচ্ছেন, আমি সেটা দেখলাম। আচ্ছা। উনি সেটা আপত্তি করলেন না, আমার প্রচণ্ড খারাপ লাগলো। তো আমি এরকম কথাগুলো ওখানে লিখেছিলাম। সাংবাদিকরা ওনার কাছে গেলেন যে এখানে তো কৃষ্ণমাচারি লিখেছে, বাট কিন্তু যেসব ঘটনা বলেছে সেটা তো আপনার, তো ওনার বিরুদ্ধে আপনি কী ব্যবস্থা নিচ্ছেন? তো ওনার পক্ষে ওটা খুব এম্বারাসিং আমি বুঝি। উনি কাগজে বিবৃতি দিয়েছিলেন যে আমাদের লোকে যারা আইনজ্ঞ আছেন তারা বইটা পড়ছে এবং ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমি তো কাগজ পড়ে জানলাম যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি কীভাবে আমাকে ডিফেন্ড করবো সেরকম তৈরি করলাম, কিন্তু আমার মধ্যে কিন্তু কোনো কেস বা প্রসিডিং এগুলো, মানে এই কেসটা হলো না, তার পেছনে কারণ কি এটাই, যদি কেস করা হতো, আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এইটা যে ফিকশন সেটা নন ফিকশনে কনভার্ট হয়ে যেত। এই কারণে সেটা দরকার নেই। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বলবো যে আমার এই জুডিশিয়ারির করাপশন নিয়ে আমার একাধিক বই আছে, তার মধ্যে দুটো পাবলিশ হয়েছে। আচ্ছা। এখনও দুটো লেখা আছে আমার পাবলিশ হয়নি। মানে এই জুডিশিয়ারি করাপশন নিয়ে বই পাবলিশ করতে সবাই খুব ভয় পায়। আচ্ছা। তো আমি একটা বই, তার টাইটেল হলো ইনজাস্টিসেস বাই জাস্টিসেস। আপনি চিন্তা করুন, নামটাই অবধি। তো এই বইটা আমার তো দু একজন অ্যাডভোকেটও আছেন, আমার তো একজন ক্লাসমেটও আছেন অ্যাডভোকেট, তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে আলাপ আছে। তো বইটা পড়ার পর আমি তো হাইকোর্টে মাঝে মাঝে যাই আমার কেস লড়তে, এই 6 তারিখে আবার যেতে হবে। তো তারা বললেন যে দেখুন, আপনার বিরুদ্ধে কন্টেম্প্ট হবে, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই, কারণ আপনি পরিষ্কার নাম লিখে দিয়েছেন। হাইকোর্টের জজদের, সুপ্রিম কোর্টের জজ সাহেবদের নাম লিখে দিয়েছে, সত্যি সত্যি নাম লিখেছে। তো আমি তাদেরকে বললাম যে আমি যতটা আইন জানি, যে আমি যে জজ সাহেবের নাম লিখেছি
আমার বিরুদ্ধে কন্টেম্পটে যে সে জজ সাহেব আমার সেই কেসটা ট্রাই করতে পারবেন না, অন্য কোনো জজ সাহেবের কোর্টে যাবে, তাহলে আমার পক্ষ সমর্থন করতে তো দেবে। তা আমি তখন কেন লিখেছি সেটা খুলে বলবো, তারপর দরকার হলে জেলে চলে যাবো। দেখুন আমার বিরুদ্ধে কিন্তু কেস হয়নি, কারণ যাদের নাম আমি লিখেছি তারা এটুকু জানেন যে আমি ছেড়ে দেওয়ার লোক না। তো এরকম অনেক উদাহরণ আছে। আপনি হঠাৎ মানে আত্মজীবনীমূলক বই নিয়ে আপনি রিসার্চ করলেন কেন? মানে বিষয়টাই তো একটা অদ্ভুত রকম বিষয়, মানে বাংলা সাহিত্যের আত্মজীবনীমূলক বই যা আছে তার উপর আপনি রিসার্চ করেছেন বা লেখক যারা রয়েছেন। আমি কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়েছি, কিন্তু আমি যেহেতু ডিবেট করতাম, এক্সট্রোপো করতাম, তো সেই জন্য আমি কলেজ লাইব্রেরিতে গিয়ে শুধু যে কেমিস্ট্রির বই পড়েছি তা না, আমি ইকোনমিক্সের বই পড়তাম, আমি পলিটিক্যাল সায়েন্সের বই পড়তাম, আমি হিস্ট্রির বই পড়তাম। এমনকি এরকম ঘটনা আছে যে আমি হিস্ট্রির একটা ক্লাসে আমি চলে গেছি একদিন, যে আমার ক্লাস ফাঁকা আছে, আমি হিস্ট্রি ক্লাসে ঢুকে গেছি, এরকম আছে। তো এই করতে গিয়ে যে আমি যে ধরুন আমি তো যে সব স্কুলে পড়েছি সেখানে ইংরেজি অলংকার, ইংরেজি যে ছন্দ, সেগুলো শেখার সুযোগ পাইনি। তো সেগুলো আমি শিখতাম, যেমন এখন আমি ইংরেজি সম্বন্ধে আমার একটা ধারণা আছে, বাংলা ছন্দের সম্বন্ধে তা আছে। তো সেই রকম যে বিভিন্ন রকমের যে সাহিত্যকৃতি পড়তাম, তার মধ্যে জার্মানিতে এটা প্রথমে বিল্ডুংস রোমান বলতেন ওরা, আচ্ছা, এই যেতে লেখাগুলোকে। পরবর্তীকালে ইংরেজি সাহিত্যগুলো আমি দেখেছি যে যেখানে উপন্যাসিকের জীবন 50% উপর উপন্যাসে আছে। আচ্ছা, তো এই নিয়ে আমাদের বাংলা সাহিত্যে কোনো আলোচনা ছিল না। তা আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার। আমাদের এখানেও কিছু এরকম আত্মজীবনীমূলক উপন্যাস আছে, যেখানে উপন্যাসিকের জীবন 50% বেশি আছে। আচ্ছা, তা আমি কাজটা করব। তা আমি তো সরকারি কাজ করি, আমি যে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে সাধারণত গাইড দরকার হয়। তো উজ্জ্বল মজুমদার ছিলেন, তো ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম যে আপনি যদি আমার গাইড হন। তো উনি রাজি হলেন। তো আমি রূপরেখা জমা দিয়ে কাজ করতে শুরু করলাম, এবং আমি তো বললাম যে আমি পিএইচডির কাজে বাংলাদেশও গিয়েছি। তা আমি 1.5 বছরের মধ্যে আমার থিসিস কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, সাধারণত কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি 2 বছরের আগে কোনো থিসিস সাবমিট করা যায় না। আচ্ছা, তা আমি ভিসির কাছে একটা আবেদন করলাম যে দেখুন আমি এই মুহূর্তে কলকাতায় পোস্টিং আছে, আমার যা পোস্টিং আমার শিলিগুড়িতে পোস্টিং হবে না আমার পুরুলিয়াতে পোস্টিং হবে, সেখানে হলে আমাকে এসে এটা পার্সু করা আমার পক্ষে একটু অসুবিধা হবে। যদি আপনার কোনো আইন থাকে তাহলে আমাকে আগে সাবমিট করার অনুমতি দিন। তো আমাকে অনুমতি দেওয়া হয়। আমি 1.5 বছরের মাথায় আমার পিএইচডি সাবমিট করি। আচ্ছা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেরকম নিয়ম আছে, তারা দেশের বাইরেও একটা থিসিস পাঠায়, দেশের মধ্যে আমি যতদূর জানি পাটনাতে একটা থিসিস দিয়েছিল এরকম। তো ওগুলো তো আমার জানার কথা না, লোকের মুখে শুনেছি। এবং দেখা যায় যে রিপোর্ট আমার পক্ষে আসে এবং আমি পিএইচডি পেয়ে যাই। আচ্ছা, তো ওই থিসিস মানে ওই রিসার্চ করতে গিয়ে আপনি মানে এমন কোনো গল্পের মুখোমুখি বা এমন কোনো সত্যের মুখোমুখি আপনি দাঁড়িয়েছিলেন যেটা আপনার কাছে খুব সর্বনাশ, সত্যের তো বটেই। যে ঢাকাতে এসে জাহানারার সঙ্গে যখন কথা বলতে গিয়েছি, আর এখানে মৈত্রী দেবীর সঙ্গে যখন কথা বলতে গিয়েছি, তখন আমার প্রচণ্ড খারাপ অবস্থার সম্মুখীন পড়তে হয়েছিল। কেন? আপনারা নহন্যতে পড়েছেন কি? নহন্যতে পড়েছি, অবশ্যই ছেলেবেলাতেই পড়েছি আমরা। ছেলেবেলায় পড়েছেন তো এটা আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটা আত্মজীবনের লোক উপন্যাস। এবং একই ঘটনা নিয়ে ওই মির্চা আর একটা উপন্যাস রোমানিয়ান ভাষায় লিখেছেন, সেটা ততদিনে ফরাসি ভাষায় লানুই বেঙ্গলি বলে বেরিয়েছে। আচ্ছা, সেটাও আমি পড়ে নিয়েছিলাম, সে বইটাও আমি কিনেছিলাম। আচ্ছা, তো মৈত্রী দেবী আমাকে তো অ্যাপয়েন্টমেন্ট দিলেন, দেখা করতে গেলাম। গিয়ে আমি ওনাকে প্রশ্ন করলাম যে এই যে নহন্যতে যে আপনি যেটা লিখেছেন সেটা আপনার জীবনের কথা কিনা। উনি এত রেগে গেলেন, এমন সব কথা বললেন, আমি সব কথা এখন বলতে পারবো না।
উনি আমাকে যত বকাবকি করলেন আমি চুপ করে বসে থাকলাম। আচ্ছা। খানিকক্ষণ পর উনি যখন দেখেছেন যে এই একজন আইপিএস অফিসার, এ আমাকে ইন্টারভিউ নিতে এসছে, আমি এত বকাবকি করছি কিছুই বলছে না, তখন বোধহয় ওনার আমার প্রতি দয়া হয়। তখন বলে যে আপনি যে আমাকে এইসব প্রশ্ন করছেন, তো যে জীবনটা আমি জানি না সে জীবন নিয়ে আমি কোনো উপন্যাস লিখতে পারি কি? আমি এস্কিমোতে জীবনে উপন্যাস লিখতে পারবো? আমি পরবর্তীকালে বুঝেছি উনি যেটা বলেছেন, কারণ আমি আইপিএসের ট্রেনিং নেওয়ার সময় জেনেছিলাম, পরে আরও পড়াশোনা করেছি, যে বরফের ঘর তৈরি করলেও দেওয়ালের জন্য যে বরফ দেওয়া হয় জানলার জন্য সে বরফ দেওয়া হয় না, ওখানে ট্রান্সপারেন্ট বরফ দেওয়া হয়। অতএব সেটা স্কিম ওরা, আমি কাশ্মীরে যেহেতু আর্মির এরকম বরফের বাড়িতে আমি ছিলাম এক রাত, মানে ওখানে তো আর্মিদের এরকম অবস্থাতেই থাকতে হয়, তার জন্য আমি ব্যাপারটা বুঝতে পারলাম। উনি সেটা বললেন যে এস্কিমোদের জীবন নিয়ে আমার পক্ষে উপন্যাস লেখা সম্ভব নয়। তো ওই জীবনটা আমি জানতাম বলে তো আমি লিখতে পেরেছি। তারপরে উনি যতটা সম্ভব আমাকে বললেন, প্রচুর বকুনি খাওয়ার পর। ওই ঢাকাতেও ওরকমই হয়েছিল, জাহানারার ক্ষেত্রে। হ্যাঁ। ওখানে কি ঘটেছিল? তো ওরকম আমি ওই উপন্যাস নিয়ে বলতে গিয়েছি, তো উনি খুব রেগে গেলেন। এটা ওনার কোন উপন্যাসটা নিয়ে? আমার পিএইচডি থিসিসটা আছে, হ্যাঁ, বই আকারে ছাপা হয়েছে, হ্যাঁ, বাংলা আত্মজীবনীমূলক উপন্যাস, হ্যাঁ। সেখানে বিস্তৃত পরিচয় আপনি পাবেন, দেখে নিতে পারেন। আচ্ছা, বেশ বেশ। তো ওই মানে ওখানে কি কি ঘটনার মুখোমুখি হলেন আপনি, মানে ওখানে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে উনি পড়ান, তো আমি গেলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট চাইলাম। আমি ওখানে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর যাকে আমি চিনতাম তার মাধ্যমে গিয়েছি, ওখানে একজন কলেজের প্রফেসরের মাধ্যমে গিয়েছি, চট্টগ্রাম ইউনিভার্সিটির এক প্রফেসরের সঙ্গে আমার জানাশোনা ছিল, তার মাধ্যমে গিয়েছি। ফলে অ্যাপয়েন্টমেন্ট পেতে অসুবিধা হয়। কিন্তু এই মৈত্রী দেবীর মতো আমি যেমন প্রশ্ন করেছি, তখন প্রচণ্ড লেগে গেলেন, আর কোনো উত্তর দিতে চান না। তো মৈত্রী দেবী তো শেষ পর্যন্ত বস থেকে অনেকটা উত্তর দিয়েছিলেন, তিনি খুব বেশি কথা বলেননি। আচ্ছা। ডিসিডিডি স্পেশাল ছিলেন, আপনি গোয়েন্দার প্রধান ছিলেন, আপনি বাংলার বুকে এমন সময় আপনি এমন বড় বড় পদ সামলেছেন যে সময় সত্যি সাহসের দরকার ছিল, যে সময় সত্যি নিরপেক্ষতার দরকার ছিল, আর আপনি সেই পথকে অবলম্বন করেছিলেন। স্যার, কোথাও কি আপনার আক্ষেপ হয় যে আপনি পুলিশ কমিশনার হতে পারলেন না? দেখুন, যারা সার্ভিসে আসেন তারা পুলিশ কমিশনার হবেন বা ডিজি হবে, এটা স্বাভাবিকভাবে আশা করেন। কিন্তু আমি তাদের দলে ছিলাম না যে আমাকে ওই পদে যেতেই হবে, তার জন্য যা করতে হোক। তাহলে আমি আমার প্রথম পোস্টিংয়ের একটা কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। দীপক সান্যালের নাম আপনারা শুনেছেন? দীপক সান্যাল, হ্যাঁ, ডিজি হয়েছে। তো তখন তিনি আইবিতে এসএস। বোলপুরে আমার পোস্টিং হয়েছে সবে। তো ওখানে তৎকালীন শাসক দলের একজন এমএলএ এবং একজন শাসক দলের এমপির ছেলের তত্ত্বাবধানে 5,000 লোক জড়ো করে অন্য দলের একজন নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর, তাদেরকে মানে চাল ফুটো করে, দেয়াল ফুটো করে বের করা, মারধর করা, মেয়েদেরকে ন্যাংটো করা, ছেলেদেরকে মাটিতে ফেলে পেটানো। তো তাদের মধ্যে একজন যখন মরতে যাচ্ছে প্রায়, তখন ও জল চেয়েছিল, জল মরে যাচ্ছে, তখন ওই এমপির ছেলে অর্ডার দিয়ে ওর মুখে প্রস্তাব করে দিয়েছে। তো এইটা আমার এত খারাপ লেগেছিল যে আমি এটাকে ভালোভাবে তদন্ত করি, তারপর কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু করাই, পুরো এই এমএলএ এবং এমপির ছেলেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার গল্পটা প্রচণ্ড রোমহর্ষক আছে, যদি চান বকুল দ্বিতীয় পর্বে এটা লেখা আছে। আচ্ছা। এবং যেটা পড়ে আমার যিনি স্ত্রী তিনি প্রথম আমার প্রতি আকৃষ্ট হন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাকে বকুল উপন্যাসের দ্বিতীয় পর্ব আপনাকে মানে আপনাকে প্রেমও পাইয়ে দিয়েছে বলতে গেলে? না, প্রেম বললে ভুল হবে, কারণ আমার স্ত্রীর সঙ্গে আমার বিয়েটা অ্যারেঞ্জ করে, মানে আমি তাকে চিনতাম, তিনি আমাকে চিনতেন, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেম যাকে বলে সেরকম কিছু আচ্ছা ছিল না। আচ্ছা। তো এটা হওয়ার পর আসলে তিনি লেখাপড়া করেছেন, পিএইচডি করেছেন, উচ্চশিক্ষিত ছেলে চাইছিলেন, আর সৎ সাহসী ছেলে চাইছিলেন।
আচ্ছা। যেটা হয়নি। ওই উপন্যাসে একটা এরকম কথা আছে যেটা শুনে আমার মনে হয় যে এটা তো প্রচণ্ড সৎ চরিত্র, সাহসী চরিত্র, এরকম লোক আমি চাই। আচ্ছা। তো তখন ওনার দিদি এই আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ান, ওনার মাধ্যমেই আমার স্ত্রীর সঙ্গে আলাপ আচ্ছা হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ওনার দিদি ওই আরএসএসের সহকারী প্রচার প্রমুখ, এরকম মানে আরএসএস করা মহিলা। আচ্ছা। তো ওইভাবে আলাপ হয়। মানে আমার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা খুবই ধার্মিক। আচ্ছা। আমার শাশুড়ি বা অন্য লোকদের কাউকে আমার এখনও সাম্প্রদায়িক মনে হয় না, কিন্তু খুব ধার্মিক। আর আমিও বিয়ে করছিলাম না। আমার মা বারবার বলাতে আমি বলছিলাম যে আমি কোনো লেখাপড়া জানা মেয়ে যদি পাই তবেই বিয়ে করবো। তো আমি কাগজে 4টে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। আচ্ছা। এটা ভাবাই যাচ্ছে না যে একজন আইপিএস অফিসার তিনি কাগজে বিজ্ঞাপন দিয়েছেন বিয়ের জন্য। হ্যাঁ, সেখানে আমি আইপিএস অফিসার উল্লেখ করে বিজ্ঞাপন দিয়েছিলাম। মানে এটা খুব মানে আশ্চর্য একটা ঘটনা আর কি, একজন আইপিএস অফিসারের পাত্রী চাই এই জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে। শখানেক চিঠি এসেছিল। শখানেক? হ্যাঁ, তাতে আমার নিজের ধর্মের বাইরে কেউ নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়েও চিঠি লিখেছেন। আচ্ছা। কিন্তু আমি যেগুলো খোঁজ করছিল সেরকম চিঠি সেরকম আছে। ডাক্তার চিঠি এসছে। আপনি যখন ব্রাহ্মণ কন্যার পরিবারের চিঠি পেলেন তখন আপনার অবাক লাগেনি? না, কারণ আমি এরকম পরিবেশেই মানুষ হয়েছি। আচ্ছা। আমার যারা বন্ধু বান্ধব তারা অধিকাংশ ব্রাহ্মণ। যেমন দেবপ্রী বন্দ্যোপাধ্যায় ছিলেন আমার মাস্টারমশাই, ডক্টর আশিস চ্যাটার্জি, আমার কলকাতার বন্ধু মুকুল ব্যানার্জি, অধিকাংশই ব্রাহ্মণ। এবং তাদের তরফ থেকে তাদের বাড়িতে আমার বিয়েরও প্রস্তাব এসেছিল। আচ্ছা। কিন্তু সেই সময় আমি বিয়ে করতে রাজি ছিলাম না, একটু চাকরিতে প্রতিষ্ঠিত হয়ে টয়ে, কারণ আমি তো খুব সাধারণ ঘরের ছেলে। তো আমার বাড়িতে বাথরুম পায়খানাও ছিল না, তো সেগুলো করার দরকার ছিল, ফলে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়নি। তো সেগুলো হওয়ার পর যখন আমি বিজ্ঞাপন দিলাম তখন তো বললাম যে এত এসছে, কিন্তু আমি যেরকম চাইছিলাম সেরকম ছিল না। তো তখন এই বকুল দ্বিতীয় পর্ব হাতে উনি প্রথমে ওই উপন্যাসটা পড়েন, তাতে চরিত্রটাকে ভালো লাগে। তারপর দিদির কাছ থেকে জানেন যে ওই চরিত্রটা আসলে ওই আত্মজীবনীমূলক ঘটনা। আচ্ছা। ফলে তখন লোকটাকে ভালো লাগতে শুরু করে, এটা একটা ছিল। তিনিও উচ্চশিক্ষিত লোক চাইছিলেন। তো আমার তো পিএইচডি আছে, ডিলিট আছে। আর আমিও উচ্চশিক্ষিত স্ত্রী চাইছিলাম, ওনারও পিএইচডি আছে। পিএইচডির উপরে কোনো মহিলার সঙ্গে আমার এখন পর্যন্ত সেরকমভাবে আলাপ হয়নি। প্রথমে যখন প্রস্তাব হলো আমরা কথা বললাম, তারপরে উনি গিয়ে ওনার মাকে বললেন। ওরা এখনও মাকে মেনে চলেন। বাড়িতে তখন ওনার বাবা ছিল না। আচ্ছা। ওনার মা ছিলেন। তো ওনার মা একটা কারণে রাজি হলেন। ওদের ফ্যামিলিতে দুজন আত্মীয়র তরফ থেকে আপত্তি ছিল। তাদের একজন খবরের কাগজে খবরও দিয়েছিল। আচ্ছা। যে ওনারা একটু বেশি লেখাপড়া যেন পাচ্ছের জন্য অনেকদিন ধরে খোঁজ করছিলেন। সঙ্গে সঙ্গে যে আমার স্ত্রী ছিল যে সৎ হতে হবে, সাহসী হতে হবে, পণ নেবে না এরকম হতে হবে, অনেকগুলো শর্ত ছিল আমার বিয়ে করার জন্যে। সেরকম জোগাড় হয়নি। তো যখন আমার কথা আমার শাশুড়িকে বললেন তখন বললেন যে আমার আপত্তি নেই। তারপরে উনি আমার স্ত্রীর দুজন দাদা আছেন, আচ্ছা, তাদের সঙ্গে কথা বলে। তারপরে ওনার বড়দা আমার অফিসে আসেন, আমি তখন ভবানী ভবনে বসতাম। আচ্ছা। যে আমার মার যখন মত আছে, আমাদের সকলের মত আছে, আপনি কীভাবে বিয়ে করবেন সেটা আপনি ঠিক করুন, আমরা বিয়ে দিয়ে দেবো। তা আমি ওনাকেই বললাম যে দেখুন, আমি অনুষ্ঠান করে বিয়ে করব না, আর আমি স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করব। তো সেটা আপনারা বলুন, আপনারা কে থাকবে? আমারও বাবা নাই এখন, আমার মা আছে, আমার মা থাকবে। তো আমি সেইভাবে আমার স্ত্রী এবং আমরা নোটিশ দিলাম আলিপুর কোর্টে। তারপর 30 দিন নোটিশ দিয়ে থাকতে হয়। তো 30 দিন হওয়ার পর 90 দিনের মধ্যে বিয়ে করতে হয়। তো আমি যেদিন যাব ঠিক করলাম, সেদিন ওনার মা আসলেন, ওনার দাদা আসলেন, ওনার দিদি আসলেন, আমার মা ছিলেন, অভিপক্ষ থেকে রেস্টি হলো। তারপরে উনি আমার বাড়িতে আসলেন। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে মানে আপনার কোথাও এই আক্ষেপ হয় না যে আপনি মানে এত লম্বা আপনার সার্ভিস ক্যারিয়ার, আপনি এত গুরুত্বপূর্ণ বা গুরুতর অনেক কেস আপনি সামলেছেন, আপনার তো
মানে অ্যাটলিস্ট শেষ জীবনটাতে, মানে আপনার কেরিয়ারের একদম শেষ দিকটাতে পুলিশ কমিশনার হলে কোথাও তো আপনার একটা মানে বৃত্তটা সম্পূর্ণ হতো হয়তো। আমি যেটা জানি হুম যে যারা ইয়েস স্যার বা ইয়েস ম্যাম না হন তারা কমিশনার হন না, তারা ডিজি। আপনার কি সাহসিকতা বা আপনার এই যে আপনার যে একটা বোল্ড ক্যারেক্টার, এটা কি আপনার এগেনস্টে গেল? এগেন্সটে যায়নি, আমার পক্ষে গিয়েছে। হুম কারণ এই জন্যে আমাকে কোনো একটা পদে বসাবে, হুম তারপর বলবেন যে একে অ্যারেস্ট করতে হবে, একে ছেড়ে দিতে হবে। হুম এখানে কোনো পলিটিক্যাল লিডারের সাহস নাই আমাকে বলবে। হুম অতএব তাদের পক্ষে আমি একটা দু তিনটে উদাহরণ দিচ্ছি আপনাকে বললাম। দেখুন, নদিয়াতে এক সময় খুব অরাজক একটা পরিস্থিতি হয়েছিল। হুম তো নদিয়ার যিনি তৎকালীন শাসক দলের সিপিএমের জেলা সম্পাদক ছিলেন, হুম তিনি ঘটনাক্রমে আমার কলেজের প্রফেসর ছিলেন, আচ্ছা আমি যে কলেজে পড়েছি। আচ্ছা এবং আমি যেহেতু ডিবেট বা এসব করতাম, হুম তখন আমার সঙ্গে আলাপও ছিল। এমনকি আমি যখন দিল্লিতে ইন্টারভিউ দিতে যেতে হবে, আমার তো কোনো জানাশোনা নেই। ওনার বাড়িতে দিল্লিতে গিয়ে আপনি থাকলেন? না, থাকেনি। আচ্ছা উনি আমাকে বললেন যে দেখ, তুই গিয়ে থাকলে তো আমার অসুবিধা নেই, হুম কিন্তু তোকে তো ওখানে লিখতে হয়, আমি যা জানি যে তুই কোথায় আছিস, লোকাল অ্যাড্রেস লিখতে হয়। হুম তো যখনই জানবে, ওখানে যারা ক্ষমতায় আছে তারা খুব খুশি হবে, বা তো তাদের লোক যারা ইন্টারভিউ করতে হবে তারা খুব খুশি হবে বলে আমার মনে হয় না। তুই বরং এমন একটা যা যেখানে এরকম কোনো ভয় নাই। আচ্ছা মানে আমাকে কতটা ভালোবাসতেন বলুন, যে আমার ক্ষতি হোক চাননি। তা আমি তখন বঙ্গভবনে আচ্ছা কথা বলি, রিজার্ভেশন পাইও আমি, হুম বঙ্গভবন দিয়ে থাকি। আমার পক্ষে উনি ভালো পরামর্শ দিয়েছিলেন বলে আমার মনে হয়। হুম তো তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যে আমার ওই ছাত্রকে আপনি এখানে দিন, তাহলে আমি সব ঠিক করে দেব। আচ্ছা তো মুখ্যমন্ত্রী যিনি পেয়ে এসব ব্যাপারগুলো দেখতেন, তিনি ওনাকে একদিন ডেকে পাঠান, ডেকে বলেন যে ওনাকে আপনি তো নিতে চাইছেন কিন্তু সামলাতে পারবেন তো? হুম উনি কারো কথা শোনেন না, হুম আপনার কথাও শুনবেন না যদি অন্যায় কিছু বলেন, হুম সেটা আপনি ভেবে দেখুন। হুম তো উনি তো আমাকে আগে থেকে জানতেন, কলেজ জীবন থেকে জানতেন। হুম উনি তারপর আর প্রেস করেননি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যখন ক্যালকাটা এয়ারপোর্টে ছিলাম, হুম সন্তোষ দেব তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সম্বোধন ছিলেন। হুম তার কলকাতা ভিজিট নিয়ে একটা ব্যাপারে আমার কাজে আমার ডিজি তখন বাসু ছিলেন। আচ্ছা তো তিনি অসন্তুষ্ট ছিলেন। তিনি একদিন আমাকে রাইটার্সে ডেকে পাঠান তার অফিসে। হুম ফেলে আমাকে অনেক যা হয়েছিল সব অনেক কথাটা তো হয়, শেষে তিনি একটা অবজারভেশন করেন যে দেখুন, পুলিশে কাজ করতে গেলে এরকম কাজ কিছু করতে হয়। আমার বক্তব্য ছিল আমার ওটা কাজ না, আমি কেন করবো? হুম ওনার বক্তব্য ছিল এটা করতে হয়। হুম তা আমার ওটা পছন্দ হয়নি। তোমরা বলেন যে স্যার দেখুন, পুলিশে থাকা, সৎ মানুষ থাকার মধ্যে যদি বিরোধ হয়, আমি জানি বিরোধ হওয়ার কথা নয়, যদি বিরোধ হয় তাহলে আমার সৎ মানুষ থাকবে, তাতে যদি আমার পুলিশ অফিসার চাকরি না থাকে হুম তাহলে না থাকবে। এরপর উনি আমাকে কোনো কথা বলেননি। মানে এটা মুখের ওপর বলতে গেলেও তো একটা সাহস লাগে, একটা সততা লাগে। আরে আপনি অন্য কথা যদি শোনেন তাহলে বুঝবেন যে আমি বলতে পারেন যে কি বলবেন আমি জানি না। ওই যখন এমএলএকে ধরেছি, হুম এমপির ছেলেকে ধরেছি, হুম এসপি অনুরোধ করলেন যে অন্তত বেল দিয়ে দাও। আমি বললাম যে নন বলে বেল দেওয়া যায় না। ডিএম ফোন করলেন, তো কয়েকজন ফোন করে কিছু না হলে ডিআইজি হেডকোয়ার্টার সদানন্দ চক্রবর্তী ছিল, নাম বলে দিচ্ছি, উনি আমাকে ফোন করলেন, বলে যে তুমি বেল দিয়ে দাও। আমি বললাম যে আইন অনুসারে দেওয়া যায় না, একটা নন বেলেবল অফেন্স। হুম এটা তো উনি প্রচণ্ড রেগে গেলেন, গিয়ে বললেন যে দেখো নজরুল, তুমি আমাকে আইন শেখাতে এসো না, হুম আমি তোমার থেকে অনেক বেশি দিন ধরে চাকরি করছি, আমি আইন ভালো বুঝি। হুম তা আমার কথাটা একদমই ভালো লাগেনি। আমি বললেন যে স্যার, বেশি দিন চাকরি করলে যদি আইন সে বেশি জানে, হুম তাহলে আপনার ওখানে অনেক হেড কনস্টেবল আছে, আপনার থেকে বেশি দিন চাকরি করছে, তাহলে তাকে ডিআইজি পদে বসে আপনি হেড কনস্টেবল হন। একদম ফোন কাট, আর কোনো কথা নেই। তো আমি এরকমই বলতাম। এরপরে আমি কেন বলছি যে আফসোস হয় না, আমি যে জানতাম না তা তো নয়। যে এরকম ঘটনা হলো, তখন এখানে কয়েকজন মন্ত্রী
এমপি, এমএলএ, নানুর, আমি যে অ্যারেস্ট করেছিলাম সেটা নানুর। তো সে নানুর পঞ্চায়েত অফিসে ডাকলেন ডিএমকে, এসডিওকে, এসপিকে, এসডিপিও আমাকে। তো ডিএম এসপি এরা আমাকে খুব আগে থেকে বোঝালো যে তুমি কোনো কথা বলবে না, যা বলার আমরা উত্তর দেবো। তো ঝাড় হচ্ছিল একটা, আমি চুপ করেছিলাম। তো একটা পর্যায়ে এসে তৎকালীন হাওড়ার এমপি, পরবর্তীকালে রাজ্য শিক্ষামন্ত্রীও হয়েছিলেন, আচ্ছা এবং তিনি আমার অনুরোধে আমার গ্রামেও গিয়েছিলেন আচ্ছা আমার কলেজের উদ্বোধন করতে, মানে এটা বলে রাখা ভালো। তো উনি উঠে বললেন যে আমাদের এমএলএও হয়েছে এরকম, আমার একটা সার্ভিস রিভলভার আছে, এই অফিসার যদি আমার বাড়িতে যেত তাহলে আমি গুলি করে মারতাম আচ্ছা সকলের সামনে। আমি আমার এসপিকে ডিএমকে বললাম যে আপনারা এর কোনো উত্তর দেবেন কি? তার কিছু বলছে না, চুপ করে বসে আছে। আমি উঠে দাঁড়ায় বললাম যে স্যার, আপনি আমাকে গুলি করতেন, প্রথম গুলিতে যদি আমি মরে যেতাম তাহলে আপনি বেঁচে গেলেন, আমার আর কিছু করার ছিল না। কিন্তু যদি আমি না মরে যেতাম তাহলে আমি আপনাকে গুলি করতাম, ফেলতাম, কোমরে দড়ি বাঁধতাম, টানতে টানতে থানায় নিয়ে যেতাম, হাজতে রাখতাম, পরের দিন আপনাকে কোর্টে পাঠাতাম, সেদিনও নয়। এইটা যেই বলেছি, মানে এত সাহস কি করে হয়? উনি দাঁড়িয়ে গেলেন, সব লোক দাঁড়িয়ে গেল, আলোচনা ভেঙে গেল। এই যে এই কথাটা, যে ওখানে মন্ত্রী আছে, এমপি আছে, এমএলএ আছে, আমার উপন্যাসও চরিত্রের মুখে এই কথাটা আছে। এই কথাটা শুনে আমার স্ত্রী বলে তো সাহস আছে লোকের, প্রথম তার প্রতিক্রিয়া ছিল। তো এরপরে ওখানে অনেক কিছু হয়েছে, সেগুলো আমি আলোচনা করছি না। দীপক সান্যাল গেলেন, পিডব্লিউডি বাংলোতে ওনার জন্য আমরা জায়গা ঠিক করেছিলাম, উনি উঠে আমাকে ডাকলেন, আমি গেলাম। গিয়ে উনি বললেন যে কেন বেল দিতে হচ্ছে, আমাদের তো বাধ্যবাধকতা আছে। আমি বললাম যে আপনিও দিতে পারেন না বেল, বলে বললাম তুমি এক কাজ করো, তুমি বেল দেবে না বুঝতে পারছি, তুমি একদিনের ছুটি নাও, বলে অন্য একজনকে চার্জ দিয়ে দিয়ে তাকে দিয়ে আমি বেলের অর্ডারটা করিয়ে দেবো। তা আমি বললাম যে স্যার, আমি এই বেল হওয়ার জন্য ছুটি নিচ্ছি, তার মানে আমি বেল দিচ্ছি, আমি কেন করবো? আমার তো ছুটির দরকার নেই। উনি তখন আমাকে বললেন যে দেখো, তুমি তো সবে এখন প্রথম পোস্টিং এ আছো। তখন উনি বললেন আমাকে, ভালো কথা বললেন, খারাপ একটাও বলেন না। উনি বললেন যে দেখো, তুমি এরকম ভাবে যদি চলো, তোমাকে কোনো জেলার এসপি করবে না, কোনো ডিভিশনে তোমাকে ডিসি করবে না, তোমাকে সিপি করবে না, তোমাকে ডিজি করবে না। তোমার আত্মস্বজন এসে দেখবে তোমার অফিস খুব একটা সাধারণ, তোমার যে ব্যাচমেট তার অফিস খুব সুন্দর, তারা তোমাকে প্রশ্ন করবে, তুমি কি উত্তর দেবে? তো আমি একটু ভাবলাম, এগুলো তো আমারও মনে ছিল। আমি বললাম স্যার, নেতাজি কি আমাদের ভারতবর্ষের কখনো প্রধানমন্ত্রী হয়েছিলেন? বলে যে না। উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন? বলে না। বলে নেতাজির নাম যতজন জানে, আমিও জানি, আমাদের দেশের সব প্রধানমন্ত্রীর নাম সবাই জানে, মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কথা আমি ছেড়ে দিলাম, আমার কি দরকার যে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে? উনি একদম চুপ করে গেলেন, গিয়ে বললেন তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নাই, তুমি বাড়ি চলে যাও। তারপরে বললেন যে দেখো, তুমি যা করেছো বা বলছো আমাদের সকলেরই করা উচিত, কিন্তু আমরা করতে পারি না। তুমি করেছো, তার জন্য আমার ভালো লাগছে, তুমি যা বলছো আমার ভালো লাগছে, আমি তোমার বিপক্ষে রিপোর্ট দেবো না, পক্ষে দেবো, কিন্তু আমি বলছি আমার রিপোর্ট তোমাকে রক্ষা করবে। তুমি রক্ষা করলো না, উনি কলকাতা পৌঁছানোর আগেই আমার ট্রান্সফার হয়ে গেল। আমি তখন থেকেই জানতাম যে আমি যদি এরকম কথা না শুনি তাহলে আমাকে সিপিও করা হবে না, ডিজিও করা হবে না। কিন্তু আমার একটাই ছিল যে আমি সৎ মানুষ হিসেবে জন্মেছি, আমি সৎ মানুষ হিসেবে মরবো, তাতে যদি কিছু হই হবো, নাহলে হবো না। অত আমার কোনো, তার জন্য কোনো রকম আক্ষেপ নেই। স্যার, কোথাও আপনার মনে হয় যে এই যে ধরুন আপনি যেদিন রিটায়ার করেন, সেদিন আপনার সঙ্গে মানে আপনার আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, বা সামনের জীবনটাও একই রকম সুন্দর, এরকম তো আমাদের কলিগরা শেষ দিন এরকম বলেন, আমরা দেখেছি, যারা রিটায়ার করেন আমাদের সামনে। আপনাকে এরকম বলার লোক একটিও ছিল সেদিন? থাকা সম্ভব ছিল না, কারণ মমতা ব্যানার্জি
উনি আমাকে ফোন করে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন এবং উনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু ওনার দুর্নীতির বিরুদ্ধে বলার জন্য উনি আমার উপর খুবই অসন্তুষ্ট ছিলেন, যার ফলে এখানে নিয়ে এসে আমাকে যতটা ঘোরাঘুরানো যায় সেই চেষ্টা উনি করেছিলেন। এবং তার অন্যতম হচ্ছে যে আমার বইয়ের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের রায় জাল করে আমার বিরুদ্ধে তিনি প্রসিডিং করেছিলেন। সেই প্রসিডিংয়ে যে আমার বিরুদ্ধে করা হয়েছিল, এবছর 12ই জানুয়ারি ক্যাটে আমার পক্ষে অর্ডার পেয়েছে এতদিন পর। তো তিনি, আমি যাতে ডিজি না হতে পারি তার জন্যই প্রসিডিং শুরু করেছিলেন। তিনি আমার পেনশন থেকেও আমাকে বঞ্চিত করতে চেয়েছিলেন, কিন্তু আমি ক্যাটে গিয়ে, হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে আমি তো ভালো উকিল দিতে পারিনি, ফলে আমি নিজের মামলাতে আমি যুক্তি দেখাই কোর্টের কাছে। ক্যাটেও করেছি, হাইকোর্টেও করেছি। নিজের মামলা লড়েছেন? হ্যাঁ, সুপ্রিম কোর্টেও আমি নিজে মামলা লড়েছি। আচ্ছা। এবং তার ফলে আমার সুপ্রিম কোর্টের অর্ডারের পর আমাকে সরকার পেনশন দিতে বাধ্য হয়েছে। তো মানে শেষ দিন আপনি কার্যত মানে না, শেষ দিন আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসেন বা আমাকে বিদায় জানাতে আসেন, তাহলে সরকারের তার ওই কোপে পড়বে বা ডিজি হওয়া হবে না। আচ্ছা। তার কোনো ভালো পদ হবে না, কারণ মমতা ব্যানার্জি, এর পিছনে আর একটা ঘটনা আছে যে কেন তোরা, উনি আমার বিরুদ্ধে প্রসিডিং করার পর উনি ভাব করেছিলেন যে আমি কি ওনার পায়ে পড়ে যাব। তা আমি পড়িনি। তখন উনি আমার জন্মদিনে, 13 সালের জন্মদিনে, উনি একটা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুল টুল নিয়ে একজন লোককে আমার বাড়িতে পাঠিয়েছিলেন। এই বাড়িতেই? হ্যাঁ, এই বাড়িতেই পাঠিয়েছিলেন। আচ্ছা। তো সেই চিঠি পেয়ে আমার প্রচন্ড খারাপ লেগেছিল এবং ওনাকে আমি একটা দীর্ঘ চিঠি লিখেছিলাম, যার জন্য আর একটা প্রসিডিং হয়েছিল। মানে সেই চিঠিতে কি লেখা ছিল? মানে যেটা সেই চিঠিতে একটা বাক্যতে যদি বলা যায় যে আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো আপনার কাজ নয়, সরকারি কাজ। আর আপনার মতো একজন অসৎ মহিলার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। আচ্ছা, আপনি এটা আপনি হ্যাঁ, লিখেছি। এটা বই আকারে বেরিয়েছে, আপনি দেখতে পারেন। এই যে আনমাস্কিং মমতা ব্যানার্জি দিল্লি থেকে বেরিয়েছে, এখানে কেউ ছাপতে সাহস করেনি, সে বইয়ে আমি এসে চিঠি কোট করেছি। তো ফলে তো উনি তো আমার কাছে চিঠি পাঠিয়েছিলেন জন্মদিনের শুভেচ্ছা, আমি ওনাকে একটা শুভেচ্ছা পাঠাবো, তারপর ওনার সঙ্গে কি দেখা করব, এটা ভেবেছিলেন। কিন্তু আমি যা উত্তর দিলাম এবং তারপরে যে কাগজে, টিভি চ্যানেলে যে আলোচনা শুরু হলো, তাতে তো ওনার মুখে কালি লেগে গেল অনেক। ফলে উনি একদম, আমি যাতে পেনশন না পাই, আমি যাতে ডিজি না হতে পারি, একদম উঠে পড়ে লেগেছি। ডিজি আমাকে হতে দেননি, পেনশনটা বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু বন্ধ করতে পারেননি। আমি এখন পেনশন পাচ্ছি, রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হচ্ছে। আচ্ছা। সকলে এটা ভয় দেখাতো। আপনার তো 15তে রিটায়ারমেন্ট, তার মানে 14তে রিটায়ার, তার মানে 14 ফেব্রুয়ারি। আচ্ছা, আপনি 21-এ গিয়ে আমার রেগুলার পেনশন চালু। আচ্ছা। যে মাঝে যখন সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পর ওদের আর কিছু করার ছিল না, তবুও স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে কাগজ পাঠালো, সে কাগজের ডিসক্রিপেন্সি। আচ্ছা। ফলে রেগুলার পেনশন চালু হলো না। তো কিছুদিন আমি যে প্রফেশনাল পেনশনও পাচ্ছি না, রেগুলারও পেনশন পাচ্ছি না, আমাকে ধার করে আমার খাওয়া পড়া চালাতে হচ্ছে, এরকম দিনও গিয়েছে। তো কিন্তু আমি খুব শক্ত ছিলাম। তা আমার স্ত্রীর সঙ্গে বিয়ে করার আগে এসব নিয়ে কথা হয়েছিল। তো আমার যে স্ত্রীর দিদির কথা বললাম, তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমরা সংসার চালিয়েছি। কিন্তু আমার স্ত্রী এটা তৈরি ছিল যে আমি বলেছি, দেখো আমার সঙ্গে বিয়ে করতে হলে কখনো খাবার জুটতে পারে, নাও জুটতে পারে, মার খেতেও হতে পারে। যদি রাজি থাকেন তাহলে বিয়ে করুন, নাহলে আমাকে বিয়ে করেন না। আমি আইপিএস অফিসার, মানে আমি খুব জাঁকজমকে থাকবো, কোনো রকম অভাব হবে না, এরকম জীবন আমার কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। তা আমার স্ত্রী এ ব্যাপারে আমার সঙ্গে যথেষ্ট সহযোগিতা করে। স্যার, আপনি যদি আইপিএস অফিসার যদি না হতেন, আপনার মনে হয় যে আপনি এই লড়াই করতে পারতেন? মানে একজন সাধারণ শিক্ষক বা একজন সাধারণ অধ্যাপক বা একজন সাধারণ চিকিৎসক বা একজন সাধারণ মানুষ, তিনি কি সমাজের এই ধরনের পরিস্থিতিগুলোর মুখোমুখি দাঁড়ানোর সাহস পাবেন? তিনি যদি সৎ হন পাবেন। আমি আইপিএস তো হয়ে জন্মাইনি। আইপিএস হওয়ার আগে আমি অন্য চাকরি করেছি। আচ্ছা। তার আগে চাকরি ছাড়াও বেকারও ছিলাম। তো তখন কি আমি কারো অন্যায় মেনে নিয়েছি এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন? আমি মানতাম না। এমনকি যখন আমি খেতে পেতাম না, কলেজে আসতাম, তখনও কারো সাহায্য আমি নিইনি। কলেজ জীবনে যদি কিছু
ঘটনা শোনেন তাহলে বুঝতে পারবেন। স্যার আপনার জীবনে মানে হয় না যে কিছু কেস অলওয়েজ একটা শো কেসের মতন থাকে আর কি, যে মানে মনে পড়লে, অতীত মনে পড়লে ওই ঘটনাগুলো মনে পড়ে। এই যে আপনি এমপির ছেলের কথা বললেন, এর বাইরে আর আর তেমন অনেক, আপনি কত শুনবেন এগুলো, একদম উপন্যাস মতো লাগবে কিছু। দেখুন আমার যেমন একটা শর্ত ছিল যে আমি কোনোদিন অসৎ কাজ করবো না, তাতে আমার যা হয় হবে। তেমনি আর একটা ছিল যে আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে, সে যদি অপরাধীও হয়, তাকে আমি অ্যারেস্ট করবো না, তার কথাটা আমি শুনে নেব। তারপর যদি আমি দরকার মনে করি তাকে অ্যারেস্ট করতে হবে, তাহলে অন্যভাবে তাকে অ্যারেস্ট করবো, যাকে অন্যান্য লোকদের যেরকম করি। কিন্তু আমার অফিসে দেখা করতে এসছে, আমি অ্যারেস্ট করলে এরকম কখনো করতাম না। মানে এটার পেছনে মানে কারণটা কি, কেন করতেন না? মানে সৌজন্যের কারণে করতেন না? না, তাহলে ধরুন আমার কাছে আসলেই যদি আমি অ্যারেস্ট করে নিই, তা একজন অপরাধী সে তো আমার কাছে সত্যি কথা বলতে পারবে না। আমি ওই ঘটনাটা আগে বলে দিই, তারপরে ড্রামাটিক ঘটনাটা পরে বলব। কারণ আমি যেহেতু কোনো বাজ বিচার করতাম না, সকলের সঙ্গে দেখা করতাম, তো স্বাভাবিকভাবে কে কে স্লিপ দিয়েছে সেগুলো পরীক্ষা করে একে ডাকো একে ডাকবেন না এরকম ছিল না। তা আমি ওরকম ডাকতে বলছি, আমি স্লিপগুলো দিয়ে দিয়েছি, আমার যে স্ট্রিক অর্ডারলি আছে। তারপরে একজন আসলেন, এসে আমার সামনে বসলেন, বসে তার নাম বলে বলছেন, স্যার আমি অমুক ডাকাত। আমি অ্যাডিশনাল এসপি, আমার সামনে বসে বলছি আমি অমুক ডাকাত। প্রথমটা তো একটু চমকে গেলাম। আমি বললাম যে আপনাকে আমি অ্যারেস্ট করার জন্য আমার লোকদেরকে অর্ডার দিয়েছি, আর আপনি আমার অফিসে চলে এসছেন। বলে স্যার ওই জন্যই তো এসছি। বলে ওই জন্য এসছি মানে? তো বলছে স্যার কী বলবো, আমি ডাকাত ছিলাম, এটা ঠিক। আমার নামে যে কেসগুলো আছে এগুলো বানানো নয়, সঠিক কেস আছে, কিন্তু আমি ডাকাতি ছেড়ে দিয়েছি, এখন আর ডাকাতি করি না। তা বললেন আপনি ডাকাতি ছাড়লেন কেন? বলে কী আর বলবো স্যার, ধরুন আমি ডাকাতি করে একটা সোনার হার নিয়ে আসলাম, তখন সোনার দাম এত বেশি হয়নি, ধরুন ওটার দাম হচ্ছে 30,000 টাকা। তা আমি সোনার দোকানে যাবো, সোনার দোকানের লোক আমাকে 3,000 টাকা বেশি দেবে না, কারণ ও জানে যে এটা চোরাই ডাকাতির মাল, কেস হতে পারে, অতএব আমাকে খুব অল্প দাম দেবে। 3,000 টাকা নিয়ে যেমনি আমি বেরোবো, আপনার লোক ওখানে হাজির, 1,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নেবো। একটু আসতে একটা পার্টির লোক হাজির হয়ে যাবে, আর 1,000 টাকা নিয়ে নেবে। আমার কাছে থাকলে মাত্র 1,000 টাকা। তো আমার খাওয়াও হয় না, পড়াও হয় না, অথচ বদনাম। তো আমি ঠিক করেছি যে আর আমি ডাকাতি করবো না, যদি অন্যভাবে পরিশ্রম করে খাবার জোটে খাবো, নাহলে না খেয়ে থাকবো, কিন্তু ডাকাতি করবো না। আমি বললাম যে খুব ভালো কথা। বলে স্যার আপনি তো বলছেন ভালো কথা, কিন্তু আপনার লোকেরা কী বলছে? তো বললাম কী বলছে? তো লোকেরা বলছে যে তোমাকে ডাকাতি করতে, তা আমরা মানা করিনি, অতএব তুমি ডাকাতি করো আর না করো, আমাদেরকে প্রতি সপ্তাহে যে টাকা দিতে সেটা দিতে হবে। তো ডাকাত বলছে স্যার বলুন, আমি যখন ডাকাতি করতাম টাকা দিতাম, তো এখন আমি ডাকাতি করছি না, টাকা দেবো কেন? আমি টাকা পাবো কোথায়? ডাকাত বলছে, আমি টাকা পাবো কোথায়? আমি তো বিপদে পড়েছি, ও যা কথা বলছে। ও বুঝতে পেরেছে। তো বলছে স্যার আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি খোঁজ নেই, আপনার তো ইন্টেলিজেন্স উইং আছে, আপনি যদি মনে করেন যে আমি সত্যি ডাকাতি করছি, তাহলে আমাকে ওই লোক টোক দিয়ে ধরাতে হবে না। তো চায়ের দোকানের নাম বলে দেয়, যে চায়ের দোকানে আপনি শুধু খবর দিয়ে দেবেন যে আপনি আমাকে ধরতে চান, আপনি আপনার অফিসে এসে ধরা দিয়ে দেবেন। তারপরে এই প্রশ্ন করছে, যেটা খুব কঠিন, কিন্তু আপনি যদি দেখেন যে আমি ডাকাতি করছি না, কিন্তু আপনার লোকেরা তাও হত্যা চাইছে, তাহলে আপনি কী করবেন? বুঝুন কী বিপদের কথা। আমি বললাম যে আমি ব্যবস্থা নেব, তা আমাকে একটু খোঁজটা নিতে দিই। তো ওকে এরকমভাবে বুঝিয়ে সুঝিয়ে আমি অফিস থেকে বিদায় করলাম, করে যেটা আপনার খারাপ লাগবে যে কেন আমি দেখা করতাম এই জন্য। কিন্তু দেখুন আমি খোঁজ নিয়ে দেখলাম যে ডাকাত ঠিক কথা বলছে, ও আগে ডাকাতি করতে, এখন ডাকাতি করছে না, কিন্তু আমার লোকেরা ওকে ডাকাতি করাতে চাইছে এখনো। আমি জানতে পারতাম যদি এই যদি ডাকাত নিশ্চিত না হতো যে ওনার কাছে গেলে উনি অ্যারেস্ট করবেন না, কারণ দেখুন সুনাম দুর্নাম সব ছড়িয়ে পড়ে। তো এইরকম আমার আর একটা নিয়ম ছিল এর সঙ্গে, যে যখনই দেখা করতে চাই আমি দেখা করব। তো এটার জন্য আমাকে অনেক ব্যক্তিগত জীবনে মূল্য দিতে হয়েছে। আপনি একাধিক উদাহরণ আমি দেব, একটা উদাহরণ আমি বলছি।
যেটা কাগজে বেরিয়েছিল, টিভিতে দেখিয়েছিল। একদিন আমি কাজ টাজ করে একটু দেরি করেই ঘুমোতে গিয়েছি। তো আমার নিচে যারা গার্ড থাকে তারা বললো যে স্যার আপনার জন্য একদিন দেখা করতে চাইছি। আমি ঘড়িতে দেখলাম রাত 1:30 বাজছে। আচ্ছা, মানে আপনি তখনও শোননি? শুয়ে পড়েছি। আচ্ছা, ওকে। দেরি করে শুয়েছি কিন্তু শুয়ে পড়েছি। আর তখন ওরা ফোন করছে, আমি ঘুমাইনি তখন। তো আমার তো কিছু করার নেই, যেহেতু একটা নীতি নিয়ে চলি, আমাকে দেখা করতে হবে। তো আমি নিচে নামলাম জামা কাপড় পরে। তো আমি গিয়ে আমার অফিসে বসলাম। তো উনি এসে বললেন যে স্যার আপনার সঙ্গে আলাদা কথা বলতে হবে। ওই রাত 1:30-2টোর সময় একটু ভয়ও করে যে আপনি অপরিচিত একজন লোক এসেছে, সে একা কথা বলবে। আমার লোকদেরকে বাধ্য হয়ে আমি বাইরে যেতে বললাম। তখন সে বলে যে স্যার আপনাকে হত্যা করার জন্য বিহারের গলগলিয়ায় একটা মিটিং হয়েছে, তাতে কাকে সুপারি দেবে, সেসব কত টাকা দেবে সব ঠিক হয়েছে, আপনাকে স্যার খুন করে দেবে। আমি তো বুঝতে পারতাম, প্রচণ্ড খারাপ লাগা হয়েছে। তো বলছে স্যার ওখানে শিলিগুড়ি থেকে যে লোকেরা গিয়েছিল 3 জন এখনও আছে ওখানে ঘুমাচ্ছে। আচ্ছা, ওরা শুতে গিয়েছে, তারপর আমি বেরিয়েছি। তো বলে কী করে আসলেন? বলে যে স্যার খানিকটা লরি ধরে এসেছি, খানিকটা হেঁটে এসেছি, সেই জন্য এত দেরি হয়ে গেল। ওর কিন্তু আমি কোনোদিন উপকার করিনি, কিন্তু ও শুধু জানতো যে আমার কাছে গেলে আমি সাহায্য করতাম। এটা জানতো যে আমি সৎ লোক, ঘুষ খাই না, আমাকে যে খবরটা দিয়ে দেবে আমি ঘুষ আদায় করে ছেড়ে দেবো, এরকম নয়। এরকম আমি অনেক খবর পেতাম। আমি সঙ্গে সঙ্গে যেন এসব কষ্ট কাজ করতে হলে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। তা আমি আমার কয়েকজন যে বিশ্বস্ত লোক ছিল তাদেরকে বললেন যে আপনারা ইউনিফর্ম করে নেন। আমিও ইউনিফর্ম করে নিলাম। আমাদের আইপিএস অফিসের একটা সুবিধা আছে, সারা ভারতবর্ষে আইপিএস অফিসারকে সবাই চেনে। নিয়ে আমি গাড়ি নিয়ে নিলাম। সে লোকটিকে বললাম যে আমাদেরকে একটু দেখিয়ে দেবেন, নাহলে আমরা ধরতে থাকবো, ওরা পালিয়ে যাবে। তো বলে যে স্যার আমাকে দেখলে তো আমাকে খুন করে দেবে, ওই তো লোকজন আছে। তো আমি তখন একটা বোরখা নিয়ে ওকে বোরখার মধ্যে নিলাম। আচ্ছা, তো গিয়ে চলতে শুরু করলাম। মানে ওরা যে আমার এলাকায় শুধু মিটিং করেনি তা না, ওয়েস্ট বেঙ্গলের কোনো এলাকায় করেনি, বিহারের এলাকায় করেছে। তো আমরা আমাদের রাজ্য ছেড়ে বিহারে প্রবেশ করলাম, ওই জায়গাটায় পৌঁছে গেলাম। গিয়ে যে ঘরে ওরা শুয়ে আছে ওকে দিয়ে দেখিয়ে নিলাম, নিয়ে ওকে একটা গাড়ি দিয়ে দূরে পাঠিয়ে দিলাম, নাহলে ওকে তো মেরে দেবে। তারপরে যেমন দরজা নক করেছি, দরজা খুলে যখন আমাকে দেখছে ওরা, কী অবস্থা হয় আপনারা বুঝতে পারেন। ভূত দেখার মতো চমকে উঠেছে। আপনি বলতে পারবেন না। তা আমার লোকদেরকে বলা ছিল ইশারা করতে, কোনো রকম কথা না বলে একদম টেনে হেঁচড়ে গাড়িতে তুলে নিয়েছে, গাড়ি চলতে শুরু করে। গাড়ি চলছে বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, তারপর আমাদের এলাকায় ঢুকলাম। তখন আমি ওদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। আমি বললাম যে দেখুন, আপনাদেরকে যখন থেকে আমি এনেছি আমি কোনো অ্যারেস্ট মেমো তৈরি করি না, তো আমি এনেছি তার কোনো প্রমাণ নেই। আর ওখানের কোনো লোক দেখেনি যে আমি এনেছি, ওটা আমার এলাকাও নয়। আমি বললাম যে ধরুন এখন আপনাদের গুলি করে রাস্তায় ফেলে দিলাম, তাহলে কি হবে? তখন যদি আপনি তাদের মুখের দিকে তাকান, আমি তো আর তাকাতে পারছি না, এত ঘাবড়ে গিয়েছে সব, এরকম চুপ হয়ে গিয়েছে। তখন একটু পরে আমি বললাম যে দেখুন, আমি আপনাদেরকে গুলি করে ফেলবো না, বেআইনি কাজ আমি করি না, আর আপনাদেরকে আমি আটকেও রাখবো না বিনা বিচারে। আজকেই আপনাদেরকে আমি কোর্টে তুলে দেব, এবং আপনাদের জামিনের আমি বিরোধিতাও করব না, আপনারা জামিন পেয়ে যাবেন। কিন্তু এর পরে যদি আপনারা এরকম কোনো মিটিং করেছেন আমার কাছে খবর থাকে, তাহলে আমি ধরে আনবো না, ওখানেই গুলি করে ফেলে দেবো। ওদের তো জামিন হয়ে গেল। তারপরে শিলিগুড়িতে যাকে বলে হইচই, বলে এই অ্যাডিশনালিস্ট তো মন্ত্র জানে, নাহলে আমরা বিহারে মিটিং করেছি রাত্রিবেলায়, সেই রাত্রে গিয়ে আমাদেরকে ধরে আসে, মন্ত্র না জানলে এটা কী করে সম্ভব? তো বলে মন্ত্র জানা লোকের সঙ্গে তো পারা যাবে না, অতএব যারা ধরা পড়লো, নাহলে সব শিলিগুড়ি এলাকা থেকে পালিয়ে গেল। আমার খুব সুবিধা, আমাকে ওরা খুন করে অরাজকতার সৃষ্টি করতে চাইছিল, কিন্তু ওদেরকে ধরে উল্টো ব্যাপারটা ওদের বিরুদ্ধে ছিল। তো আমি যদি ধরুন
ওই রাত 1:30টার সময় দেখা না করতাম, তাহলে এটা ওদেরকে ধরা আমার পক্ষে সম্ভব হতো না। তো আমি যে কিছু নীতি নিয়ে চলতাম সেগুলো যথেষ্ট কারণ ছিল। স্যার, একদম শেষ পর্বে একটা প্রশ্ন আপনাকে করতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি একজন মানে আদর্শ নীতি, একটা নির্দিষ্ট একটা ভাবনা চিন্তার ওপর দাঁড়িয়ে থাকা একজন লোক, সেই আপনি হঠাৎ করে ভোটে দাঁড়ালেন কেন? মানে আমি মানছি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালেন আপনি। না, দেখুন, আমি যখন কিছু হয়নি, কোনো চাকরি করছি না বা অন্য চাকরি করছি, যে আমি তো ক্লার্কশিপ দিয়েও চাকরি করেছি, WBCS দিয়েও চাকরি করেছি, তখন মনে হতো যে IAS অফিসার বা IPS অফিসারদের হাতে অনেক ক্ষমতা, তারা অনেক কিছু করতে পারে। কিন্তু IPS হওয়ার পর বুঝলাম যে না, তারা খুব বেশি কিছু করতে পারে না। আমরা পছন্দ করি আর না করি, ওই MLA MPরাই সিদ্ধান্ত নেয়, তারাই ঠিক করে কে প্রধানমন্ত্রী হবে, তারাই ঠিক করে কে মুখ্যমন্ত্রী হবে, তারাই ঠিক করে যে আমরা যে করের টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে একজন শিক্ষক নিয়োগ হবে না এখানে ওয়ালপুল তৈরি হবে। তা আমার মনে হলো যে রাজনীতিতে যাওয়া দরকার। তাহলে কোন রাজনৈতিক দলে যাব? যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের নেতাদের কথা ভেবে আমি কোনো রাজনৈতিক দলে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারলাম না। আমার কাছে BJP এসেছিলো, আমার কাছে কংগ্রেস এসেছিলো, আমার কাছে BSP এসেছিলো, আমার কাছে অনেক এসছে। এই যে এখানেই সোমেন মিত্র সাহেব একাধিকবার এসছে। তা আমি তখন ভাবলাম যে তাহলে আমরা একটা রাজনৈতিক দল তৈরি করব। তো সেরকমভাবে 2016 সালে আমি একটা রাজনৈতিক দলের রেজিস্ট্রি করি। আচ্ছা। এবং 16 সালেই যে ভোটে দাঁড়ায় তাতে আপনারা জানেন যে 5% বেশি আসনে দিলে একটা কমন সিম্বল পাওয়া যায়, আমরা কমন সিম্বলও পাই, তাতে আমি তখন ভোটে দাঁড়াই। তো তারপরে ভোটে দাঁড়িয়ে আমার অনেকগুলো উপলব্ধি যেটা ছিল না তখন বুঝি। যেমন প্রথম উপলব্ধি, সৎ লোক দেখে কেউ ভোট দেয় না। প্রথম আমার মনে হয় আমার উপলব্ধি যে অধিকাংশ লোক, আমি যে আগে সৎ ভাবতাম, অধিকাংশ লোক খুবই অসৎ, এটা আমার তখন মনে হয়। যেমন ধরুন এখানে আমি যখন ভোটে দাঁড়ালাম, কিছু ব্যবসায়ী এখানে এসেছিলেন টাকা দেওয়ার জন্য। আমি বললাম যে হ্যাঁ, আমি তো যে দেশের আইন অনুসারে আমার পার্টি রেজিস্টার্ড, আমি টাকা নিতে পারি, রসিদ কার নামে দেবো? তিনি বললেন যে আমরা রসিদ নিতে পারবো না, রসিদ নিলে তো আমরা ব্যবসায় করতে পারবো না। আমি বললাম তাহলে তো আমি রসিদ ছাড়া টাকা আমি নিতে পারবো না। আপনি আপনাকে টাকা দিতে এসছেন না আপনি আমাকে ফাঁসাতে এসছেন, আমি কী করে যাই? আমি টাকা নিই নি। ফলে ধরুন আমি ডোমকল থেকে ভোটে দাঁড়িয়েছি, তো আমার সামান্য কিছু টাকা ছিল, তার মধ্যে লাখখানিক টাকা আমার পার্টি রেজিস্ট্রি করতে খরচ হয়ে যায়, লাখখানিক বেশি হয়। ভোটে দাঁড়িয়ে আমার আরও 2 লাখ টাকা খরচ হয়ে যায়। আমি তো অনেক দেরিতে বিয়ে করেছি বললাম। তো আমার ছেলেমেয়েরা একটু বড় হয়েছে, এখন মেয়েটা 11-এ পড়ে, ছেলেটা 9 করে, তখন ছোটোই ছিল। তখন আমার স্ত্রী একটা প্রশ্ন করলো যে দেখুন, এখন তো শুধু আপনার ব্যাপার নেই, এই যে আপনার ছেলে মেয়ে আছে তাদের তো কিছু মানুষ করতে হবে, তো আপনার তো চাকরির টাকা ছাড়া কিছু নাই, তো আপনি যদি সবগুলো শেষ করে দেন তাহলে ওদের তো স্কুলে ভর্তি করাতে পারবো না। তো তখন আমার খানিকটা খেয়াল হলো যে আমি প্রথমত কারো কাছে টাকা আদায় করতে পারবো না, আর দ্বিতীয়ত কাউকে আমি টাকা দিতে পারবো না, অত ভোটে আমি জিতবো না। তো তারপর থেকে আমি আর ভোটে দাঁড়াই না। আর একবার দাঁড়িয়েছিলাম যাদবপুর লোকসভা কেন্দ্রে, তারপর থেকে আমি সিদ্ধান্ত নিই যে আমি ভোটে দাঁড়াবো না। স্যার, লাস্ট কোয়েশ্চেন। আপনি 1.5 ঘন্টা ধরে কথা বলছেন এবং খুব ভালো লাগছে, মানে এরকম ইন্টারভিউ আমি যেন আগামী দিনে আরও অনেক মানুষের করতে পারি, যদি আমার, তাহলে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হবে। স্যার, শেষ প্রশ্ন স্যার, এমন কিছু আছে যা আপনি ছুঁয়ে দেখতে চান, বা এমন কিছু আপনার আছে মানে যা আপনি পেতে চান? আছে তো, যেমন আমার সব থেকে চাওয়া হচ্ছে যে আমার দেশের লোকগুলো একটু সৎ হয়ে যাক, রাজনৈতিক নেতারা একটু সৎ হয়ে যায়। কেউ যদি কোনো অপরাধ করে, আমি থানায় গেলে যাতে পেপারটা ঠিকমতো লেখা হয়,
কোর্টের বিচারকরা একটু সৎ হয়ে যান, উকিল বাবুরা একটু সৎ হয়ে যান, মানে টাকা পয়সা দিয়ে বিচারকদেরকে কিনে নেওয়া যায় আলু পটলের মতো, এরকম যাতে না হয়। আমি এরকম একটা দেশ চাই যেখানে সততা আছে, যেখানে নিরপেক্ষতা আছে। সেটা আমি চাই, এখন চাই। ভালো থাকবেন স্যার।